সে প্রতিদিন ওই ছেঁড়া জুতো জোড়া পরেই কাজে আসত। কেউ তাকে সত্যিই লক্ষ্য করত না, কিন্তু কোটিপতি অর্জুন তাকে দিনের পর দিন লক্ষ্য করেছিলেন। চুপচাপ তিনি এই বিষয়টা খেয়াল করলেন, এবং একদিন অর্জুন এমন কিছু করলেন যা কেউ আশা করেনি, এবং তারপরে যা ঘটল তা তাকে অবাক করে দিল। মীরা শর্মা কর্পোরেট টাওয়ারের সার্ভিস গেট ঠেলে ভেতরে ঢুকল। রাত 10টা বাজে। নিরাপত্তারক্ষীও ওপরের দিকে তাকাল না। এখানে 5 মাস কাজ করার পরেও সে যেন অদৃশ্যই রয়ে গিয়েছিল। এটাই ভালো ছিল, কম প্রশ্ন, কম দয়াভরা দৃষ্টি, আর খুব কম লোক তার জুতোর দিকে নজর দিত। সে করিডোর দিয়ে সাফাই ঘরের দিকে এগিয়ে গেল, যেখানে পরিষ্কারের সরঞ্জাম রাখা থাকত। তার স্পোর্টস জুতো মেঝেতে এক অদ্ভুত শব্দ করছিল। বাঁ দিকের তলাটা প্রায় পুরোটাই উখড়ে গিয়েছিল। প্রতিটা পদক্ষেপ মনে করিয়ে দিচ্ছিল যে সে কি হারিয়েছে এবং তাকে এখনও কত কি মেটাতে হবে। কিন্তু এটাই তার কাছে একমাত্র জুতো ছিল, এবং আরও অনেক মাস এটাই থাকবে। সাফাই ঘরে ক্লোরিন আর ডিটারজেন্টের গন্ধ ছিল। মীরা কোম্পানি থেকে দেওয়া নীল ইউনিফর্ম পরল, নিজের চুলগুলো উঁচুতে পনিটেল গড়ে বাঁধল, এবং মপ, সাফাই সামগ্রী আর ডাস্টবিনের ব্যাগ দিয়ে নিজের ট্রলি ভরতে শুরু করল। এটা তার প্রতিদিনের রুটিন ছিল। সে 15 তলা থেকে শুরু করত এবং লবি পর্যন্ত যেত। 6 ঘন্টা কাজ, 6 ঘন্টা কাউকেই না পাওয়া। সে সার্ভিস লিফটে চড়ল। 15 তলায় দরজা খুলল এবং মীরা নিজের ট্রলি ঠেলতে ঠেলতে বাইরে বেরোল। ফাঁকা অফিস, গোছানো ডেস্ক, বন্ধ স্ক্রিন। এখানে দিনের বেলা গুরুত্বপূর্ণ লোকেরা কাজ করত। বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি আর এমন বেতন পাওয়া মানুষ যাদের কথা সে কল্পনাও করতে পারত না। এমন মানুষ যারা তাকে না দেখেই পাশ দিয়ে চলে যেত। সে ময়লার বালতিগুলো খালি করতে শুরু করল। দুমড়ানো কাগজ, খাবারের প্যাকেট, ডিসপোজেবল কফি কাপ, আবর্জনা মানুষের প্রত্যাশার চেয়েও অনেক বেশি কিছু প্রকাশ করে দিত। মীরা শিখে গিয়েছিল যে মানুষ যা কিছু ফেলে দেয় তার মধ্যে দিয়ে কিভাবে তাদের পুরো জীবনটা পড়া যায়। দামি রেস্তোরাঁর বিল, লাক্সারি স্টোরের রসিদ, লেখা আর ফেলে দেওয়া প্রেমপত্র, লেখা কিন্তু কখনো না দেওয়া পদত্যাগপত্র, সবারই রহস্য ছিল। সবাই কিছু না কিছু লুকাত। সে প্রতিটা ডেস্ক খুব সাবধানে পরিষ্কার করল। এটা এই জন্য নয় যে সে ভালো করে করার জন্য বাড়তি টাকা পেত, বরং এই জন্য যে তার বাবা তাকে শিখিয়েছিলেন যে সৎ কাজই একমাত্র জিনিস যা কেউ তার থেকে কেড়ে নিতে পারবে না। যদিও তার কাছে আর কিছু অবশিষ্ট ছিল না, তবু তার কাছে এটা ছিল যে কোনো কাজ সম্মানের সাথে করার ক্ষমতা। এমনকি সেই কাজগুলোকেও সে মর্যাদা দিত যেগুলোকে অন্যেরা তুচ্ছ মনে করত। সে উপরের তলাগুলো পরিষ্কার করতে 3 ঘন্টা সময় কাটাল। রাত 1টার সময় সে মূল তলায় নামল, যেখানে উচ্চপদস্থ কর্মকর্তাদের অফিস ছিল। এখানে সবকিছু অনেক বেশি অভিজাত ছিল। কার্পেটের বদলে পালিশ করা কাঠের মেঝে, ডিজাইনার আসবাবপত্র, দেয়ালে আধুনিক শিল্পকলা। এই তলায় টাকার গন্ধই আলাদা ছিল। সে করিডোরের শেষে সবচেয়ে বড় অফিসের সামনে পৌঁছল। দরজার একটি সোনালী নেমপ্লেটে অর্জুন শর্মা, ম্যানেজিং ডিরেক্টর লেখা ছিল। মীরাই অফিসটি শত শতবার পরিষ্কার করেছিল, কিন্তু সে কখনো মালিককে দেখেনি। তিনি হয়তো সাধারণ সময় কাজ করতেন না, অথবা করলেও মীরা অদৃশ্য ছিল বলে তিনি কখনো খেয়াল করেননি যে তার মেঝে কে পরিষ্কার করে। সে দরজা খুলে ভেতরে গেল। মেহগনি কাঠের বিশাল ডেস্ক, মেঝে থেকে ছাদ পর্যন্ত কাঁচের জানালা দিয়ে শহরের দৃশ্য দেখা যায়। বই ঠাসা আলমারি, যার দাম হয়তো তার মাসিক ভাড়ার চেয়েও বেশি। একটি জীবন যা তার জীবন থেকে সম্পূর্ণ আলাদা ছিল। সে পরিষ্কার করতে করতে ভাবতে শুরু করল, এমন জীবন কেমন হতো, টাকার চিন্তা ছাড়া, ছেঁড়া জুতো ছাড়া, প্রতিদিন পিছু নেওয়া ঋণের বোঝা ছাড়া। সে এক্সিকিউটিভ ফ্লোরের পরিষ্কারের কাজ রাত 3টায় শেষ করল। তার আরও 2 তলা আর লবি পরিষ্কার করা বাকি ছিল। তার শরীরে খুব ব্যথা করছিল। ছেঁড়া জুতোর ভেতরে তার পা জ্বালা করছিল, কিন্তু সে থামতে পারত না। তার এই কাজটার খুব দরকার ছিল। তার প্রতিটা টাকার প্রয়োজন ছিল। সে 3 তলায় নামল এবং অন্য মানুষদের জীবনের অংশ না হয়েই সকাল 5টার সময় লবিতে পৌঁছল। এটা তার প্রিয় অংশ ছিল, কারণ এর মানে হল কাজ প্রায় শেষ। সে মার্বেল মেঝেকে বড় বড় টানে মপ করতে লাগল। ভবনটি জাগতে শুরু করেছিল। অটোমেটিক আলোগুলো ধীরে ধীরে জ্বলে উঠছিল। খুব শিগগিরই প্রথম কর্মীরা চলে আসবে। সে কাজ শেষ করছিল, ঠিক তখনই মূল দরজা খোলার শব্দ শুনল। সকাল মাত্র 5:30 বাজে। কারও আসার পক্ষে বড্ড তাড়াতাড়ি। মীরা উপরের দিকে তাকাল এবং গাঢ় রঙের স্যুট পরা এক ব্যক্তিকে ভবনে প্রবেশ করতে দেখল। দীর্ঘদেহী, নিখুঁতভাবে আঁচড়ানো কালো চুল, ব্যক্তিত্বে এক অদ্ভুত আভিজাত্য।
তিনি এমনভাবে হাঁটছিলেন যেন জায়গাটা তাঁরই, কারণ হয়তো সেটা তাঁরই ছিল। সেই ব্যক্তি তাকে না দেখেই তার পাশ দিয়ে চলে গেলেন। মীরা স্বাভাবিকভাবেই নিজের চোখ নিচু করে নিল। অদৃশ্য থাকার পদ্ধতি সক্রিয় হল। সে এমনভাবে মপ করতে লাগল যেন তার কোনো অস্তিত্বই নেই। সে তার পায়ের শব্দ লিফটের দিকে যেতে শুনল। দিন এভাবেই চলতে থাকল। পরদিনও ঠিক একই ঘটনা ঘটল। সেই ব্যক্তি সকাল 5:30টার সময় এলেন। মীরা যখন লবি পরিষ্কার করছিল তিনি তার পাশ দিয়ে চলে গেলেন। এবার মীরা কিছু জিনিস খেয়াল করল। তার কাছে একটি দামি চামড়ার ব্রিফকেস ছিল। ঘড়িটা আবছা আলোতেও চমকাচ্ছিল। এমন স্যুট যা নিশ্চিতভাবেই কোনো সাধারণ দোকান থেকে কেনা নয়। ইনি কোনো গুরুত্বপূর্ণ ব্যক্তি ছিলেন। তৃতীয়বার যখন তিনি পাশ দিয়ে গেলেন, মীরা জেনে গেল তিনি কে ছিলেন। অর্জুন শর্মা, ভবনের মালিক ও সিইও, যার অফিস সে প্রতি রাতে পরিষ্কার করত। তিনি সবসময় সেই সময়ে আসতেন যখন ভবনটি ফাঁকা থাকত, যখন কেবল মীরাই তার শিফট শেষ করত। তিনি তাকে কখনো একবারও দেখেননি। কয়েক সপ্তাহ কেটে গেল এবং এই রুটিনটা পাকাপুকি হয়ে গেল। মীরা সাফাই করত আর অর্জুন খুব ভোরে আসতেন। তারা লবিতে একে অপরের পাশ দিয়ে চলে যেতেন। তিনি তাকে না দেখেই চলে যেতেন, আর মীরা তাকে না দেখার ভান করত। একই জায়গায় দুই ব্যক্তি সম্পূর্ণ আলাদা জগতে বাস করছিলেন। ততক্ষণ পর্যন্ত যতক্ষণ না এক সকালে কিছু বদলে গেল। মীরা লবি পরিষ্কার করছিল যখন অর্জুন সবসময়কার মতো এলেন, কিন্তু এবার তিনি তার পাশ দিয়ে যাওয়ার সময় একটু হোঁচট খেলেন। তিনি থামলেন, নিচে তাকালেন এবং 2 মাসের মধ্যে প্রথমবার তাদের চোখাচোখি হল। দুঃখিত, তিনি যান্ত্রিক স্বরে বললেন। তিনি আসলে তাকে দেখছিলেন না, তিনি ভিজে মেঝে দেখছিলেন। দুঃখিত, মীরা নিচু স্বরে জবাব দিল। অর্জুন মাথা নাড়লেন এবং হাঁটতে শুরু করলেন, কিন্তু লিফটে পৌঁছানোর ঠিক আগে তিনি থেমে গেলেন। তিনি ঘুরলেন এবং এবার তিনি সত্যিই মীরাকে দেখলেন। মীরা এক অদ্ভুত মূল্যায়নকারী দৃষ্টি অনুভব করল। সে নিজের মপের দিকে মনোযোগ দিল। না দেখার ভান করার সময়ে সে অর্জুনের পায়ের শব্দ ফিরে আসতে শুনল। তার বুক কোনো কারণ ছাড়াই দ্রুত কাঁপতে লাগল। দুঃখিত, অর্জুন এবার আরও কাছে এসে বললেন। মীরা সৌজন্যের খাতিরে উপরের দিকে তাকাল। নমস্কার, সে নিস্পৃহ গলায় জবাব দিল। অর্জুন তার পায়ের দিকে ইশারা করলেন। আপনার জুতো ছেঁড়া? এটা কোনো প্রশ্ন ছিল না, এটা ছিল এক সরাসরি মন্তব্য। মীরা নিজের গলায় উত্তাপ অনুভব করল। আমি জানি স্যার। অর্জুন একটু ভুরু কুচকালেন। আপনি নতুন জুতো কেন কেনেন না? প্রশ্নটি তাকে চারের মতো লাগল। খারাপ উদ্দেশ্যে নয়, বরং এক সহজাত অজ্ঞানতার কারণে, কারণ স্পষ্টতই এই ব্যক্তি বুঝতে পারছিলেন না যে মীরার মতো মানুষের জন্য নতুন জুতো কেনা কোনো সহজ সিদ্ধান্ত নয়। আমি এই মুহূর্তে ওগুলো কিনতে পারব না, মীরা নিজের গলা শক্ত রেখে জবাব দিল। অর্জুন তাকে চুপচাপ দেখলেন। জুতোর দাম কত? মীরা চোখের পলক ফেলল। নির্ভর করে স্যার, ভালো জুতো হয়তো 800 টাকা। অর্জুন নিজের মানিব্যাগ বের করলেন। মীরা নিজের ভেতরে অপমান অনুভব করল। না স্যার, দয়া করে। কিন্তু অর্জুন ততক্ষণে নোট বের করছেন। এই নিন, নতুন জুতো কিনে নিন। আপনি ওই জুতো পরে কাজ করতে পারেন না। তিনি তাকে 2000 টাকা দিলেন। মীরা টাকাটার দিকে তাকাল। 2000 টাকা, যার তার খুব প্রয়োজন ছিল। 2000 টাকা যা তাৎক্ষণিক সমস্যার সমাধান করে দিত। কিন্তু 2000 টাকা এই কথাটাও নিশ্চিত করে দিত যে সে ঠিক সেটাই যা এই ব্যক্তিটি দেখছিলেন, একজন দরিদ্র সাফাইকর্মী যার দয়ার প্রয়োজন ছিল। না, ধন্যবাদ স্যার, মীরা শান্ত কিন্তু দৃঢ় গলায় বলল। অর্জুন অবাক হয়ে ভুরু কুচকালেন। না কেন? আপনার তো স্পষ্টতই জুতোর দরকার। দরকার তো আছেই। হ্যাঁ, মীরা জবাব দিল, নিজের বুকে কিছু একটা জ্বলে উঠতে অনুভব করে। কিন্তু এভাবে নয়। অর্জুন তাকে বিভ্রান্ত হয়ে দেখলেন। আমি বুঝতে পারছি না। মীরা মপটা শক্ত করে ধরল। স্যার, আপনি আমাকে চেনেন না। আপনি জানেন না আমি কেন এই জুতো পরি। আপনি জানেন না এটা আমার কাছে কি অর্থ বহন করে। আর আমাকে এভাবে টাকা দেওয়া যেন এটা দান, এটা সাহায্য নয়, এটা দয়া দেখানো। চুপচাপ পরিবেশটা থমথমে হয়ে গেল। অর্জুন ধীরে ধীরে টাকাটা ভেতরে রেখে দিলেন। কেউ তার সাথে এভাবে কথা বলেনি। তার অভিব্যক্তিতে অবাক হওয়ার ভাব, কিছুটা বিরক্তি, কিন্তু সেই সাথে কৌতূহলও ঝিলিক দিচ্ছিল। আমি আপনাকে অপমান করতে চাইনি, তিনি অবশেষে বললেন। আমি শুধু সাহায্য করার চেষ্টা করছিলাম। আমি জানি, কিন্তু আমার সাহায্যের দরকার নেই। আমার শুধু ন্যায্য বেতনের দরকার, ব্যাস। বাকিটা আমি নিজেই সামলে নেব। অর্জুন ধীরে ধীরে মাথা নাড়লেন। আমি বুঝতে পেরেছি, দুঃখিত। এবং আর কিছু না বলে তিনি লিফটের দিকে চলে গেলেন। মীরা তাকে চলে যেতে দেখল।
তার পা কাঁপছিল। সে এইমাত্র ২,০০০ টাকা ফিরিয়ে দিল, যা তার খুব দরকার ছিল। সে এইমাত্র ভবনের মালিকের সাথে এভাবে কথা বলল। হয়তো সে এইমাত্র নিজের চাকরিটাই হারাল। কিন্তু সে এভাবে সাহায্য গ্রহণ করতে পারত না, যখন সে মাসের পর মাস অন্যদের ফেলে যাওয়া ঢিন মেটাতে সময় কাটিয়েছে, যখন প্রতিটা উপার্জিত টাকা তার নিজের কষ্টের ছিল, যখন তার কাছে কেবল তার সম্মানটুকুই অবশিষ্ট ছিল। ছেঁড়া জুতোজোড়া তাকে সেই লড়াইয়ের কথা মনে করিয়ে দিত। ওটা তার প্রতিজ্ঞা ছিল, সে আর কখনো কারো থেকে এমন কিছু গ্রহণ করবে না যার সাথে কোনো শর্ত জুড়ে থাকে। সে আর কখনো কাউকে অন্ধভাবে বিশ্বাস করবে না। সে কাঁপতে থাকা হাতে লবির পরিষ্কার শেষ করল। সরঞ্জাম রেখে দিয়ে ইউনিফর্ম বদলে ভবন থেকে বেরিয়ে গেল। সে আশা করছিল এটা যেন শেষবার না হয়। তার এই চাকরির খুব দরকার ছিল। সে প্রার্থনা করছিল যেন সে সবকিছু নষ্ট না করে ফেলে। সেই রাতে সে চাকরি থেকে বরখাস্ত হওয়ার প্রস্তুতি নিয়েই কাজে ফিরল, কিন্তু কিছুই হল না। গার্ড তাকে সবসময়কার মতো ভেতরে আসতে দিল। সে আগের মতোই পরিষ্কার করল। পরদিন সকালে অর্জুন ৫:৩০ এলেন। সবসময়কার মতো তিনি তার পাশ দিয়ে চলে গেলেন, কিছু বললেন না, এমনকি তার দিকে তাকালেনও না। মীরা এক অদ্ভুত স্বস্তি অনুভব করল, যা কিছুটা হতাশার সাথে মিশেছিল। হয়তো সে কিছু একটা আশা করেছিল, ঠিক কি তা সে জানত না। পরের কয়েকদিনও এমন কাটল। অর্জুন আসতেন, মীরা সাফাই করত, তারা কথা না বলেই একে অপরের পাশ দিয়ে যেতেন। কিন্তু কিছু একটা বদলে গিয়েছিল। এখন যখন অর্জুন পাশ দিয়ে যেতেন, মীরা লক্ষ্য করত যে তিনি আর চোখে তাকে দেখতেন, খুব দ্রুত, যেন তিনি কিছু একটা ভাবছেন, যেন গতদিনের কথোপকথনটি এখনও তার মাথায় ঘুরছে। ১ সপ্তাহ পরে মীরা লবি পরিষ্কার করছিল যখন অর্জুন এলেন। এইবার তার কাছে ২টি কফি ছিল। তিনি তার সামনে থামলেন এবং একটি কফি বাড়িয়ে দিলেন। এটা টাকা নয়, তিনি বললেন, এটা শুধুমাত্র কফি। মীরা কাপটার দিকে তাকাল। আমি জানি না আমার এটা গ্রহণ করা উচিত কিনা স্যার। এর পেছনে কোনো শর্ত নেই, অর্জুন জবাব দিলেন। আমার মনে হল এই সময় আপনারও কফির ততটাই দরকার যতটা আমার। মীরা ধীরে ধীরে কফিটা নিল। ধন্যবাদ। অর্জুন মাথা নাড়লেন। আপনার নাম কি? মীরা। আর আপনি শ্রীমান শর্মা? অর্জুন একটু হাসলেন। অর্জুন বললেই হবে। মীরা কফিতে একটা চুমুক দিল। এটা একদম ঠিকঠাক ছিল, গরম আর কড়া, ঠিক যেমনটা তার দরকার ছিল। অর্জুন সেখানেই দাঁড়িয়ে রইলেন, যেন বুঝতে পারছিলেন না আর কি বলা যায়। অবশেষে তিনি কথা বললেন, আমি এখনও আপনার জুতোর বিষয়ে বলা কথাগুলো নিয়ে ভাবছি। মীরা তার দিকে তাকাল। আপনি ঠিকই বলেছিলেন, আমি আপনাকে চিনি না, আমি আপনার গল্প জানি না। এটা ভেবে নেওয়া আমার অহংকার ছিল যে আমি আপনার সমস্যা টাকা দিয়ে মিটিয়ে দিতে পারব। মীরা নিজের বুকে জমাট বাঁধা পাথরটা যেন হালকা হতে অনুভব করল। এটা অহংকার ছিল না শ্রীমান অর্জুন, এটা কেবল সেই বিশেষ অধিকার যা আপনাকে বুঝতে দেয়নি যে আমাদের কারো কারো কাছে ছেঁড়া জুতো পরাটা একটা সচেতন সিদ্ধান্ত হতে পারে। অর্জুন ভুরু কুচকালেন। সিদ্ধান্ত? মীরা মাথা নাড়ল। এই জুতো আমাকে মনে করিয়ে দেয় যে আমি এমন একজনের উপর ভরসা করেছিলাম যে আমাকে ঋণের সাগরে ফেলে দিয়ে চলে গিয়েছিল, যা আমার নিজের ছিল না। আমি সবকিছু হারানোর খুব কাছে ছিলাম। এগুলো আমাকে মনে করিয়ে দেয় যেন আমি আর কখনো অতটা সহজ সরল না হই। অর্জুন তাকে চুপচাপ দেখলেন। তার চোখে এমন কিছু ছিল যা মীরা বুঝতে পারল না, হয়তো শ্রদ্ধা বা সহমর্মিতা। আপনার উপর কত টাকা ঋণ আছে? অর্জুন জিজ্ঞাসা করলেন। মীরা চোখের পলক ফেলল। দুঃখিত, ঋণ কত? মীরা কফির কাপটা শক্ত করে ধরল। আপনি কেন জানতে চান? কারণ আপনি যদি আমার সাহায্য প্রত্যাখ্যান করেন, তাহলে আমি অন্তত এটা বুঝতে চাই যে আপনার কাছে একাই লড়াই লড়াটা কেন এত গুরুত্বপূর্ণ। ৫০,০০০ টাকা, মীরা জবাব দিল। আমি ইতিমধ্যে ১,৭০,০০০ টাকা মিটিয়ে দিয়েছি, ৫০,০০০ টাকা বাকি আছে। এই গতিতে চললে আমি ৮ মাসের মধ্যে এটা শেষ করে দেব। অর্জুন ধীরে ধীরে শীষ দিলেন। এটা অনেক টাকা। মীরা মাথা নাড়ল। এই জন্যই আমি ছেলা জুতো পরি, প্রতিটা টাকা ওই ঋণে চলে যায়। যখন সব মিটে যাবে তখন আমি নতুন জুতো কিনব, তার আগে নয়। অর্জুন তাকে দেখলেন। এটা অনুশাসন নাকি জেদ? দুটোই, মীরা একটা হালকা হাসির সাথে জবাব দিল। অর্জুনও হাসলেন। হয়তো সত্যিই দুটোই। তারা চুপচাপ এক ফাঁকা লবিতে বসে কফি ভাগ করে খেল, যখন বাইরে শহরটা জেগে উঠছিল। সকালের কফি খাওয়ার রুটিন পাকাপাকি হয়ে গেল। অর্জুন ৫:৩০টায় ২টো কাপ নিয়ে আসতেন, মীরা লবির সাফাই শেষ করত। তারা জানলার ধারের বেঞ্চে বসতেন এবং শহর জেগে ওঠার সময় গল্প করতেন। ১৫ মিনিট, কখনো ২০ মিনিট, আধ ঘণ্টার বেশি কখনো নয়, কারণ অর্জুনের মিটিং থাকত আর মীরাকে তার শিফট শেষ করতে হতো। কিন্তু সেই কয়েক মিনিটে এক অদ্ভুত ঘটনা ঘটত।
অর্জুন আর কোটিপতি সিইও থাকতেন না, এবং মীরাও আর অদৃশ্য সাফাইকর্মী থাকত না। তারা কেবল দুজন মানুষ ছিলেন, যারা কফি খেতেন আর সাধারণ বিষয়ে গল্প করতেন, আবহাওয়া, খবর বা ছোটখাটো ঘটনা। এক সকালে অর্জুন জিজ্ঞাসা করলেন সে কোথা থেকে এসেছে। মীরা তাকে পালমপুরের কথা বলল, তার বাবার কথা, যিনি সারা জীবন মেকানিক হিসাবে কাজ করেছিলেন, তার মায়ের কথা, যিনি বাজারে সামোসা বিক্রি করতেন, সে কিভাবে ভালো সুযোগের খোঁজে মুম্বাই এসেছিল এবং কিভাবে কেবল হতাশাই তার সঙ্গী হয়েছিল। অর্জুন খুব মন দিয়ে সব শুনতেন, যা মীরার কাছে খুব আন্তরিক মনে হতো। তিনি কখনো মাঝপথে কথা থামাতেন না বা কখনো কোনো সমাধান দিতে চাইতেন না, কেবল শুনতেন। এটা মীরার কাছে অদ্ভুত লাগত, কারণ অর্থবান মানুষরা সবসময় অন্যদের সমস্যা ঠিক করে দিতে চান, যেন সেগুলো সাধারণ কোনো ধাঁধা। অন্য এক সকালে অর্জুন তাকে নিজের কোম্পানির কথা বললেন, ব্যবসায়িক পরামর্শদান। তিনি বড় কোম্পানিগুলোকে তাদের কাজের পদ্ধতি উন্নত করতে সাহায্য করতেন। মীরা তার বলা অর্ধেক কথাই বুঝতে পারত না, কিন্তু তার কথা বলা শুনতে মীরার ভালো লাগত। সেখানে আবেগ ছিল, নিজের কাজের প্রতি গর্ব ছিল। এটা তার কাছে কেবল টাকা উপার্জনের উপায় ছিল না, বরং কিছু তৈরি করা ছিল। আর আপনি? অর্জুন এক সকালে জিজ্ঞাসা করলেন। আপনি কি সবসময় এই সাফাইয়ের কাজই করতে চেয়েছিলেন? প্রশ্নটা অপমানের মতো লাগল না, বরং কৌতূহলী মনে হল। মীরা মাথা নাড়ল। আমি 2 বছর অ্যাকাউন্টেন্সি নিয়ে পড়াশোনা করেছিলাম, তারপর কলেজ ছেড়ে দিই, যখন আমার এমন একজনের সাথে দেখা হয় যে আমাকে বিশ্বাস করিয়েছিল যে ভালোবাসার গুরুত্ব ডিগ্রির চেয়ে বেশি। পরে বুঝতে পারলাম আমি ভুল ছিলাম। অর্জুন এক মুহূর্তের জন্য কিছু বললেন না। অবশেষে তিনি বললেন, যিনি আপনাকে ঋণের জালে ফেলে গিয়েছিলেন। মীরা মাথা নাড়ল। আমার নামে ঋণ নেওয়া হয়েছিল। যখন টাকা আদায়কারীরা এলো, সে গায়েব হয়ে গেল। সে নিজের ফোন বন্ধ করে দিল, হয়তো শহর বদলে ফেলেছে। আর আমার ওপর 1,70,000 টাকার ঋণের বোঝা রয়ে গেল, যা আমি খরচও করিনি। এটা এক জালিয়াতি। অর্জুন বললেন, আপনি মামলা করতে পারতেন। মীরা তাচ্ছিল্যের সাথে হাসল। কোন টাকায়? শ্রীমান শর্মা, উকিলদের খরচ আছে, মামলা মোকদ্দমায় সময় লাগে, আর এই সময়ে সুদ বাড়তে থাকে। তার চেয়ে কেবল টাকা শোধ করা আর জীবনে এগিয়ে যাওয়া সহজ। অর্জুন ভুরু কুচকালেন, কিন্তু জেদ করলেন না। সপ্তাহ কেটে গেল, আর তাদের কথাবার্তা আরও গভীর হতে থাকল। অর্জুন তাকে নিজের ডিভোর্সের কথা বললেন। সংক্ষেপে, 2 বছর আগে কোনো সন্তান ছিল না। স্ত্রী বান্দ্রার বাড়ির দখল নিয়েছিলেন। তিনি রয়ে গিয়েছিলেন কোম্পানি আর এক ব্যর্থতার অনুভূতি নিয়ে, যা টাকা দিয়ে মোছা সম্ভব ছিল না। এই কারণেই তিনি এত ভোরে আসতেন। ফাঁকা বাড়ি ফাঁকা অফিসের চেয়েও খারাপ ছিল। মীরা তখন বুঝল যে তারা দুজনেই নিজ নিজ জায়গায় একা ছিলেন। তিনি তার লাক্সারি পেন্ট হাউসে আর মীরা তার শেয়ার্ড বাথরুমওয়ালা ভাড়ার ঘরে, কিন্তু একাকিত্বটা একই ছিল। শূন্যতা সামাজিক শ্রেণীর ভিত্তিতে বৈষম্য করে না। প্রথম কফি খাওয়ার 1 মাস পর অর্জুন অপ্রত্যাশিত কিছু করলেন। তিনি মীরাকে জিজ্ঞাসা করলেন যে সে কি কোনো কফি শপে সকাল 6টার সময়, লবিতে নয়, বরং একটি আসল কফি খেতে যাবে, সাধারণ সময়ে একটি আসল কফি। মীরা ইতস্তত করল। এটা বিপজ্জনকভাবে ডেটের মতো মনে হচ্ছিল, আর সে এর জন্য প্রস্তুত ছিল না। তার মতো কারো সাথে নয়, তাদের মধ্যেকার জগতের এত স্পষ্ট পার্থক্যের কারণে নয়। আমি বিষয়গুলোকে জটিল করতে চাই না, সে সততার সাথে বলল। অরিয়ন মাথা নাড়লেন। এটা ডেট নয়, এটা কেবল কফি, বন্ধু হিসাবে। আপনার কি বন্ধু আছে, শ্রীমান শর্মা? অর্জুন দুঃখের সাথে হাসলেন। ছিল। ডিভোর্সের আগে জানা গেল যে তারা আমার চেয়ে আমার প্রাক্তন স্ত্রীর বন্ধুই বেশি ছিল। একাকিত্বের এই স্বীকারোক্তি মীরার মনের কোনো এক কোণ ভেঙে দিল। ঠিক আছে, বন্ধু হিসাবে কফি। কবে? অর্জুন নিজের সেলফোন বের করলেন। আপনার ছুটির দিন কবে? মীরা চোখের পলক ফেলল। আমার কোনো ছুটির দিন নেই। আমি এখানে রাতে কাজ করি, সকালে আমি 2টো বাড়ি পরিষ্কার করি, উইকেন্ডে আমি অন্যদের কাপড় কাচি। ঋণ মেটানোর জন্য আমার প্রতিটা টাকার দরকার। অর্জুন তাকে এমন এক দৃষ্টিতে দেখলেন যা মীরা বুঝতে পারল না। আপনি কখন ঘুমান? মীরা কাজ ঝাঁকাল। 4 ঘন্টা বা 5 ঘন্টা, কপাল ভালো থাকলে সেটুকুই যথেষ্ট। অর্জুন সেলফোন নিচে রাখলেন। এটা জীবন নয়, এটা বেঁচে থাকা। মীরা তার দিকে সরাসরি তাকাল। এটা সেই জীবন যা আমার কাছে আছে, শ্রীমান শর্মা। আমরা সবাই ছুটির দিনে আর সাধারণ সময়ে কফি উপভোগ করতে পারি না। এটা তিক্ততা থেকে বলা হয়নি, কেবল বাস্তবতা থেকে বলা। অর্জুন এটা বুঝতে পারলেন, কারণ তিনি আর জেদ করলেন না। কিন্তু তার অভিব্যক্তিতে কিছু একটা বদলে গেল, হয়তো দৃঢ় সংকল্প অথবা দুশ্চিন্তা। পরদিন যখন অর্জুন এলেন, তিনি সবসময়কার মতো কফি আনলেন, কিন্তু সেই সাথে আরও কিছু এনেছিলেন, একটি ফাইল। তিনি সেটা তাদের মাঝখানের বেঞ্চে রাখলেন। এটা কি? মীরা জিজ্ঞাসা করল।
অর্জুন জবাব দেওয়ার আগে কফিতে চুমুক দিলেন। আমি হিউম্যান রিসোর্স HR বিভাগে কথা বলেছি। আমাদের অ্যাকাউন্টেন্সিতে একটি শূন্য পদ আছে। এন্ট্রি লেভেল, অফিসের সময় 9টা থেকে 6টা, উইকেন্ডে ছুটি, মাসিক বেতন 35,000 টাকা। মীরার বুক ধরভর করতে লাগল। সে ফাইলটা খুলল। পদের বিবরণ, প্রয়োজনীয় যোগ্যতা, সুযোগ সুবিধা, সবকিছুই আসল, সবকিছুই আকর্ষণীয়। সে ধীরে ধীরে ফাইলটা বন্ধ করে দিল। আমি এটা গ্রহণ করতে পারব না। কেন নয়? অর্জুন জিজ্ঞাসা করলেন। কারণ আপনি আমাকে এই পদটা দিচ্ছেন। এটা স্বজনপ্রীতি, যোগ্যতার ভিত্তিতে নয়। অর্জুন মাথা নাড়লেন। আমি আপনাকে কেবল একটি শূন্য পদের তথ্য দিচ্ছি। আপনি যদি আবেদন করতে চান তবে সাধারণ প্রক্রিয়ার মাধ্যমেই যান। ইন্টারভিউ, পরীক্ষা, HR মূল্যায়ন, আমি কোনো হস্তক্ষেপ করব না। যদি তারা আপনাকে নিযুক্ত করে তবে সেটা আপনার যোগ্যতার কারণে হবে। যদি না করে অন্তত আপনি চেষ্টা তো করেছেন। মীরা তার অভিব্যক্তিতে কোনো ফাঁদ আছে কিনা খুঁজল। সে কিছু পেল না, কেবল সততা দেখতে পেল। আপনি কেন এমন করছেন? কারণ আপনি অ্যাকাউন্টেন্সি নিয়ে পড়াশোনা করেছিলেন। কারণ আপনি মেঝে পরিষ্কার করে নিজের প্রতিভা নষ্ট করছেন, যেখানে আপনি নিজের মেধা ব্যবহার করতে পারেন। কারণ আপনি ওই চক্র থেকে বেরিয়ে আসার একটা সুযোগ পাওয়ার যোগ্য। মীরার চোখে জল এসে গেল। সে সেটা আটকে নিল। আর যদি আমি পাশ না করি, তবে আপনি এখানে সাফাইয়ের কাজ চালিয়ে যাবেন আর আমি আপনাকে কফি কিনে দেওয়া চালিয়ে যাব। অর্জুন জবাব দিলেন। কিছুই বদলাবে না। মীরা ফাইলটা নিল। আমি ভেবে দেখব। অর্জুন মাথা নাড়লেন। সময় নিন, কিন্তু জানবেন যে একমাত্র যোগ্যতা হল পূর্ব অভিজ্ঞতা বা অ্যাকাউন্টেন্সিতে পড়াশোনা। আপনি যোগ্য। সেই রাতে মীরা সাফাইয়ের কাজে মন দিতে পারল না। সে বিবরণটি বারবার পড়ল। জুনিয়র অ্যাকাউন্টেন্ট, অ্যাকাউন্টস পেয়েবল ম্যানেজমেন্ট, ব্যাংক রিকনসিলিয়েশন, মাসিক রিপোর্ট। সে সব কিছু যা বছরখানেক আগে পড়েছিল এবং যা সে ভুলে গিয়েছিল বলে ভাবত। সে 3 দিন ভাবনায় কাটাল। 3 দিন বিকল্পগুলো বিচার করে অবশেষে সে ঠিক করল যে তার হারানোর কি আছে। সে মানব সম্পদ বিভাগে ইমেলের মাধ্যমে আবেদন পাঠাল। সে অর্জুনের কথা উল্লেখ করেনি। সে তার নাম রেফারেন্স হিসাবেও ব্যবহার করেনি। সে যে কোনো বাইরের প্রার্থীর মতোই আবেদন করল। 1 সপ্তাহ পর সে ফোন পেল। বৃহস্পতিবারের জন্য প্রথম ইন্টারভিউ ঠিক করা হলো। মীরা ভয় আর উত্তেজনার এক মিশ্রণ অনুভব করল। সে তার সাফাই সুপারভাইজারের কাছে সেদিন দেরিতে আসার অনুমতি চাইল। সে মেডিকেল অ্যাপয়েন্টমেন্টের বাহানা দিল। সে এখনই সত্যিটা বলতে পারত না। বৃহস্পতিবার দুপুর 2টোর সময় সে ভবনে পৌঁছাল। সার্ভিস গেট দিয়ে নয়, বরং মূল প্রবেশদ্বার দিয়ে। অফিস কর্মীদের প্রবেশদ্বার দিয়ে ঢোকা তার কাছে অদ্ভুত লাগছিল। গার্ড তার কাছে পরিচয়পত্র চাইল। সিস্টেমে পরীক্ষা করে তাকে একটি ভিজিটর ব্যাজ দিল। 8 তলা, হিউম্যান রিসোর্স। মীরা মেইন লিফটে চড়ল। সেই সার্ভিস লিফট নয় যা সে প্রতি রাতে ব্যবহার করত। এই দৃষ্টিভঙ্গি থেকে সব কিছু আলাদা লাগছিল। যে ভবনটি সে পরিষ্কার করত সেটি একজন রক্ত মাংসের মানুষ হিসেবে ভেতর থেকে আরও বেশি আকর্ষণীয় লাগছিল, কোনো অদৃশ্য ছায়া হিসেবে নয়। 8 তলা বেশ কাজের পরিবেশ ছিল। কিউবিক্যাল ডেস্ক, মানুষ কাজ করছে। একজন 40 বছর বয়সী মহিলা তাকে স্বাগত জানালেন। অঞ্জলি গুপ্তা, মানব সম্পদ পরিচালক। স্বাগত মীরা, দয়া করে বসুন। ইন্টারভিউ 1 ঘণ্টা চলল। অভিজ্ঞতা নিয়ে প্রশ্ন, পড়াশোনা নিয়ে, কাল্পনিক কাজের পরিস্থিতি নিয়ে। মীরা যতটা সম্ভব ভালো উত্তর দিল। সৎ, সরাসরি সত্যকে কোনো অলঙ্কার ছাড়াই বলল। সে জানালো যে সে বিশ্ববিদ্যালয় ছেড়ে দিয়েছিল। সে জানালো যে সে কয়েক মাস ধরে সাফাইয়ের কাজ করছিল। সে কোনো বিষয়ে মিথ্যে বলল না। অঞ্জলি নোট নিচ্ছিলেন আর শুনছিলেন। শেষে তিনি ফাইল বন্ধ করলেন। আপনার 2 বছরের পড়াশোনা আছে, কিন্তু আপনি তা শেষ করেননি। এটা একটা অভাব। তবে আপনার তাত্ত্বিক জ্ঞান বেশ ভালো। উত্তরগুলো সঠিক ছিল। আমাদের একটি ব্যবহারিক পরীক্ষা নিতে হবে। আপনি কি আগামীকাল সকাল 10টায় আসতে পারবেন? মীরা আশা অনুভব করল। হ্যাঁ ম্যাডাম, আমি থাকব। অঞ্জলি মাথা নাড়লেন। ঠিক আছে, আমরা আপনাকে বিস্তারিত ইমেল করে দেব। মীরা সেই অফিস থেকে এমন এক অনুভূতি নিয়ে বের হল যা সে বহু বছর অনুভব করেনি, সম্ভাবনা। সেই রাতে অর্জুন যখন কফি নিয়ে এলেন, মীরা তাকে জানালো, আমার ইন্টারভিউ হয়েছে, কাল আমার প্র্যাকটিক্যাল পরীক্ষা। অর্জুন হাসলেন। কেমন হলো? আমার মনে হয় ভালো হয়েছে। আমি জানি না, আমি খুব ঘাবড়ে আছি। এটা স্বাভাবিক, অর্জুন জবাব দিলেন। মীরা তার দিকে তাকালো। আপনি জানতেন যে ওরা আমাকে ডাকবে? অর্জুন অস্বীকার করলেন। না, আমি আপনাকে বলেছিলাম যে আমি হস্তক্ষেপ করব না। আমি সেটা গুরুত্ব দিয়েই বলেছিলাম।
যদি তারা আপনাকে ডেকে থাকে তবে তার কারণ আপনার আবেদন প্রাথমিক বাছাইয়ে টিকে গিয়েছিল। বাকিটা আপনার ওপর নির্ভর করে মীরা। মীরা তাকে বিশ্বাস করতে চাইছিল, আর তার একটা অংশ তাকে বিশ্বাসও করল। অর্জুন এ পর্যন্ত কোনো মিথ্যে বলেননি। শুরু করার কোনো কারণ ছিল না। ধন্যবাদ, সে কেবল বলল। কেন? অর্জুন জিজ্ঞাসা করলেন। তথ্যের জন্য, উৎসাহের জন্য, এটা বিশ্বাস করার জন্য যে আমি আপনার মেঝে পরিষ্কার করা মহিলার চেয়েও বেশি কিছু হতে পারি। অর্জুন তাকে গুরুত্ব দিয়ে দেখলেন। আপনি সবসময় তার চেয়ে অনেক বেশি কিছু ছিলেন মীরা। আপনার কেবল সেটা মনে করার প্রয়োজন ছিল। পরদিন মীরা পরীক্ষার জন্য সময় মতো পৌঁছাল। তাকে এক্সেল সহ একটি কম্পিউটার দেওয়া হলো। ব্যবহারিক সমস্যা, সমাধান, গণনা, রিপোর্ট। সে 3 ঘণ্টা ধরে একাগ্রভাবে কাজ করল। মনোনিবেশ করে সেই সব কিছু ব্যবহার করল যা সে কয়েক বছর আগে শিখেছিল। যখন সে শেষ করল, অঞ্জলি তার কাজ পর্যালোচনা করলেন। এতে 20 মিনিট সময় লাগল, যা মীরার কাছে অনন্তকাল মনে হল। অবশেষে তিনি উপরের দিকে তাকালেন। 92% নির্ভুলতা, এটা চমৎকার। মীরা নিজের পা কাঁপতে অনুভব করল। সত্যি? অঞ্জলি মাথা নাড়লেন। আমাদের রেফারেন্স চেক করতে হবে আর ব্যাকগ্রাউন্ড ভেরিফিকেশন করতে হবে, কিন্তু যদি সব কিছু ঠিক বের হয় তবে এই পথটি আপনার। আপনি মাসের 1ম তারিখ থেকে শুরু করবেন। আর মাত্র 2 সপ্তাহ। মীরা মেঘের ওপর দিয়ে হাঁটার মতো অনুভূতি নিয়ে ভবন থেকে বেরিয়ে এলো। সে বিশ্বাস করতে পারছিল না। সে পাশ করেছিল। সে নিজের যোগ্যতার ভিত্তিতে চাকরিটা পেয়েছিল, দান বা দয়া থেকে নয়, সক্ষমতা থেকে। সেই রাতে সে এক নতুন শক্তির সাথে সাফাইয়ের কাজ করল, এটা জেনে যে 2 সপ্তাহের মধ্যে এটাই শেষবার হবে। 2 সপ্তাহ পর সে একজন অফিস কর্মী হিসেবে মূল দরজা দিয়ে প্রবেশ করবে। 2 সপ্তাহের মধ্যে তার জীবন বদলে যাবে। পরদিন সকালে যখন অর্জুন এলেন, মীরা তাকে খবরটা দিল। আমি পাশ করেছি, 2 সপ্তাহের মধ্যে শুরু করছি। অর্জুন আন্তরিকভাবে হাসলেন। অভিনন্দন, আপনি এটা অর্জন করেছেন। মীরার চোখে খুশির জল এলো। সব কিছুর জন্য ধন্যবাদ। অর্জুন মাথা নাড়লেন। আমি কিছুই করিনি, আপনি কাজ করেছেন। তারা চুপচাপ কফি খেতে থাকলেন, কিন্তু এটা ছিল এক অন্যরকম নীরবতা, আরামদায়ক আর সম্ভাবনায় ভরা। অর্জুন অবশেষে কথা বললেন। যখন আপনি কাজ শুরু করবেন, আমাদের এই সকালের কফি বন্ধ করতে হবে। এটা ঠিক হবে না, আমি টেকনিক্যালি আপনার বস। মীরা একটু হতাশ হল। আপনি ঠিক বলেছেন। অর্জুন তার দিকে তাকালেন। কিন্তু হয়তো আমরা বন্ধু হিসেবে একটি আসল কফি খেতে পারি, ভবনের বাইরে, কাজের সময়ের বাইরে। মীরা হাসল। আমার খুব ভালো লাগবে। অর্জুনও হাসলেন। আমারও। এবং কয়েক বছরের মধ্যে প্রথমবার মীরার মনে হল যে কেবল হয়তো জীবন কেবল টিকে থাকার চেয়েও বেশি কিছু হতে পারে। হয়তো সে বাঁচতে পারত, হয়তো সে আবারও ভরসা করতে পারত, হয়তো এই ছেঁড়া জুতোজোড়া শীঘ্রই আলমারিতে বিশ্রাম নিতে পারত, যা তাকে মনে করিয়ে দেবে সে কি লড়াই পার করে এসেছে, কোনো শেকল হিসেবে নয় যা তাকে সংজ্ঞায়িত করে। 2 সপ্তাহ, কেবল আরও 2 সপ্তাহ, আর সব কিছু বদলে যাবে। 2 সপ্তাহ ঘাবড়ানি আর প্রস্তুতির মধ্যে দিয়ে কেটে গেল। মীরা স্থানীয় বাজার থেকে 2টো নতুন ব্লাউজ কিনল। খুব দামি কিছু নয়, কিন্তু মার্জিত, সাবধানে ইস্ত্রি করা। সেগুলো প্রায় পেশাদার লাগছিল। সে একটি কালো প্যান্টও কিনল, যা তাকে বেশ মানাত। যদিও সেটির সেলাই কিছুটা উখড়ে গিয়েছিল, সে নিজেই সূচ আর সুতো দিয়ে সাফাইয়ের শিফট শেষ করার পর এক রাতে সেটি ঠিক করল। জুতো এখনও সেই ছেঁড়া আর জীর্ণগুলোই ছিল, কিন্তু এখন পুরো ঋণ মেটানোর জন্য কেবল 6 সপ্তাহের কিস্তি বাকি ছিল। আরও 6 সপ্তাহ আর সে নতুন জুতো কিনতে পারবে। সে অপেক্ষা করতে পারত। সে এত অপেক্ষা করেছে যে আরও 6 সপ্তাহ কিছুই মনে হচ্ছিল না। ভবন সাফাইয়ের তার শেষ রাতটি ছিল অদ্ভুত। মীরা সেই মেঝেগুলোতেই মপ করল যেগুলোকে সে মাসের পর মাস পরিষ্কার করেছিল। সে এক অপ্রত্যাশিত বিষণ্ণতা অনুভব করল। এই কাজটা তাকে বাঁচিয়েছিল যখন তার কাছে কিছুই ছিল না। এটা তাকে মর্যাদা দিয়েছিল যখন অন্যেরা কেবল ব্যর্থতা দেখত। এখন সে এটা ছেড়ে যাচ্ছিল, কিন্তু ঘৃণা দিয়ে নয়, কৃতজ্ঞতার সাথে। অর্জুন সেই শেষ সকালে আসেননি, যেমনটা তিনি কয়েকদিন আগে বুঝিয়ে বলেছিলেন। তার বিজনেস ট্রিপ ছিল। মীরা তার শিফট শেষ করল, একা নিজের জিনিসপত্র গুছিয়ে নিল। সে সিকিউরিটি গার্ডকে বিদায় জানাল, যিনি 5 মাস পর অবশেষে তার নাম জিজ্ঞাসা করলেন। আপনাকে এখানে দেখতে পাবো না ভেবে খারাপ লাগছে, লোকটি বলল। মীরা হাসল। আমি আসব, কেবল অন্য দরজা দিয়ে। সোমবার সকাল 8:30টার সময় সে ভবনে পৌঁছাল। মূল প্রবেশদ্বার, তার নতুন ব্লাউজ আর ঠিক করা প্যান্ট পরে, ছেঁড়া জুতোজোড়া যা এখন দিনের আলোতে সবাই দেখবে। গার্ড তাকে চিনতে পারল। আরে তুমি? হ্যাঁ, মীরা মাঝপথেই কথা থামিয়ে দিল। কিন্তু এখন আমি অ্যাকাউন্টেন্সিতে কাজ করি। লোকটি হাসল। কত ভালো, অভিনন্দন। তিনি তাকে স্থায়ী কর্মীর ব্যাজ দিলেন। মীরা সেটি নিজের গলায় ঝোলাল। প্রথমবারের মতো নিজেকে আধিকারিক মনে হচ্ছিল।
অঞ্জলি গুপ্তা তাকে মানব সম্পদ বিভাগে স্বাগত জানালেন। তিনি তাকে নথিপত্র ভরা একটি ফাইল দিলেন, চুক্তিপত্র, কোম্পানির নিয়মাবলী, সুবিধা, সময়সূচি। মীরা কাঁপতে থাকা হাতে সবকিছুতে সই করল। আনুষ্ঠানিকভাবে স্বাগত, অঞ্জলি বললেন। আপনার ডেস্ক 6 তলায়, অ্যাকাউন্টেন্সি। সুশ্রী দীক্ষিত হলেন এরিয়া কোঅর্ডিনেটর, তিনি আপনাকে পথ দেখাবেন। মীরা 6 তলায় উঠল। অ্যাকাউন্টেন্সি বিভাগে 8টি ডেস্ক নিয়ে একটি সেকশন ছিল। 7 জন লোক আগে থেকেই তাদের কম্পিউটারই কাজ করছিল। মীরা ইতস্তত হয়ে এগিয়ে গেল। নমস্কার, আমি সুশ্রী দীক্ষিতকে খুঁজছি। প্রায় 50 বছর বয়সী এক মহিলা ওপরের দিকে তাকালেন। আপনি নিশ্চয়ই মীরা, স্বাগত। আসুন আমি আপনাকে আপনার জায়গা দেখিয়ে দিই। ডেস্কটি জানলার পাশে ছিল, নতুন কম্পিউটার, ফোন, স্টেশনারি, সবকিছু শুরু করার জন্য তৈরি। সুশ্রী দীক্ষিত তাকে টিমের সাথে পরিচয় করিয়ে দিলেন। সঞ্জয়, সিনিয়র অ্যানালিস্ট; কবিতা, অ্যাকাউন্টস পেয়েবল বিশেষজ্ঞ; অমিত, রিকনসিলিয়েশন ইনচার্জ। সবাই পেশাদার সৌজন্যের সাথে অভিবাদন জানাল। কেউ জিজ্ঞাসা করল না সে কোথা থেকে এসেছে। কেউ ডেস্কের নিচে তার ছেঁড়া জুতো জোড়া দেখল না। প্রথম কয়েকদিন খুব কঠিন ছিল। কম্পিউটার সিস্টেম যা সে জানত না, অভ্যন্তরীণ প্রক্রিয়া যা তাকে শিখতে হতো, জটিল নামওয়ালা ক্লায়েন্ট আর আরও জটিল অ্যাকাউন্ট। মীরা প্রতি রাতে এত নতুন তথ্যের চাপে মাথা ব্যথা নিয়ে বাড়ি ফিরত। কিন্তু সে অভিযোগ করেনি। এটা মেঝে পরিষ্কার করার চেয়ে 1000 গুণ ভালো ছিল। সুশ্রী দীক্ষিত একজন ভালো বস হিসেবেই প্রমাণিত হলেন। ধৈর্যশীল, নির্দেশে স্পষ্ট, কাজের প্রতি কড়া কিন্তু ন্যায়পরায়ণ। তিনি মীরাকে ছোট ছোট সাপ্লাইয়ের অ্যাকাউন্টগুলো দিলেন। এখন গুরুত্বপূর্ণ কিছু নয়, কেবল সিস্টেম শেখার জন্য। মীরা একাগ্রতার সাথে কাজ করত। প্রতিটা বিল, প্রতিটা পেমেন্ট, প্রতিটা রিকনসিলিয়েশন পরীক্ষা করত। সে ভুল করতে পারত না। দ্বিতীয় সপ্তাহে সঞ্জয়টা ডেস্কের কাছে এলো। আরে আমাকে। সঞ্জয় এই সমাধানে সাহায্য চাইল। সংখ্যাগুলো মিল ছিল না। মীরা স্ক্রিন পরীক্ষা করল। সে 5 মিনিটের মধ্যে ভুলটা খুঁজে পেল। এই যে এখানে, আপনি এই পেমেন্টটা 2 বার করেছেন। সঞ্জয় পরীক্ষা করে দেখল। আপনি ঠিক বলছেন, ধন্যবাদ। আপনি এটা এত তাড়াতাড়ি কি করে দেখলেন? মীরা কাজ ঝাঁকাল। আমি জানি না, আমি কেবল সংখ্যাগুলো দেখতে পারি। আমার মনে হয় কবিতা ওদের কথা শুনছিল। সে পরে কাছে এলো। সত্যি আপনি মাত্র 2 বছর পড়াশোনা করেছিলেন? মীরা মাথা নাড়ল। আমাকে বিশ্ববিদ্যালয় ছাড়তে হয়েছিল। কবিতা তাকে শ্রদ্ধার সাথে দেখল। যাই হোক, আপনার নজর খুব ভালো। এটা কেবল পড়াশোনা করে শেখা যায় না, এর জন্য প্রাকৃতিক মেধার প্রয়োজন হয়। সপ্তাহ কেটে গেল আর মীরা নিজেকে মানিয়ে নিল। টিম তাকে কোনো প্রশ্ন ছাড়াই গ্রহণ করে নিল। সৃষ্টি দীক্ষিত তাকে বড় দায়িত্ব দিলেন, বড় বড় অ্যাকাউন্ট, আরও জটিল রিপোর্ট। মীরা সবকিছু এত দক্ষতার সাথে সামলাল যা তাকে নিজের কাছেও অবাক করে দিয়েছিল। দেখা গেল যে সেই কাজে খুব ভালো ছিল, সত্যি খুব ভালো। কাজ শুরু করার 1 মাস পর সৃষ্টি দীক্ষিত তাকে নিজের অফিসে ডাকলেন। বসুন মীরা, আমার আপনার সাথে কথা আছে। মীরা ঘাবড়ে গেল। আমি কি কোনো ভুল করেছি? সৃষ্টি দীক্ষিত না বললেন। ঠিক উল্টোটা, আপনি আমাদের প্রত্যাশার চেয়েও বেশি করেছেন। আপনার রিপোর্ট নিখুঁত। আপনার নির্ভুলতা 98%। এটা বছরের পর বছর অভিজ্ঞতা আছে এমন লোকেদের চেয়েও ভালো। মীরা স্বস্তি অনুভব করল। ধন্যবাদ ম্যাম, আমি খুব চেষ্টা করি। আমি জানি, সৃষ্টি দীক্ষিত জবাব দিলেন। তাই আমি আপনাকে একটি বিশেষ প্রজেক্ট দিতে চাই। আমাদের একজন নতুন ক্লায়েন্ট আছে, একটি মাঝারি মাপের আমদানি কোম্পানি। তাদের অ্যাকাউন্টেন্সি পুরো পুনর্গঠন করতে হবে। এটা একটা বড় কাজ। সাধারণত আমি এটা সঞ্জয়কে দিতাম, কিন্তু ও এখন খুব ব্যস্ত। আপনার কি মনে হয় আপনি এটা সামলাতে পারবেন? মীরা চ্যালেঞ্জটা অনুভব করল। আমার কাছে কত সময় আছে? 6 সপ্তাহ। মীরা মনে মনে হিসেব করল। আমি এটা করতে পারব। সৃষ্টি দীক্ষিত হাসলেন। আমি জানতাম আপনি এমনই বলবেন। মীরা সেই অফিস থেকে নথিপত্র ভরা ফাইল নিয়ে বেরোল। এটা তার হাতে আসা সবথেকে বড় প্রজেক্ট ছিল। এটা প্রমাণ করার সুযোগ ছিল যে সে সেখানে থাকার যোগ্য। সে পরের কয়েকদিন ক্লায়েন্টের অ্যাকাউন্টেন্সি বিশ্লেষণ করতে কাটাল। ওটা এক হজবরল অবস্থা ছিল। আনরেজিস্টার্ড বিল, নথি ছাড়া পেমেন্ট, মেশানো অ্যাকাউন্ট, মাসের পর মাস কেউ ঠিকমতো দেখাশোনা করেনি। সে ওভারটাইম কাজ করল। সে খুব ভোরে আসত, অনেক রাত পর্যন্ত থাকত। সে সবকিছু সুশৃঙ্খলভাবে সাজালো। একটি নতুন পদ্ধতি তৈরি করল। ভিডিও কলের মাধ্যমে ক্লায়েন্টের কর্মীদের ট্রেনিং দিল। 5 সপ্তাহের মধ্যেই সে বিশৃঙ্খলাকে শৃঙ্খলায় বদলে দিয়েছিল। সুশ্রী দীক্ষিত কাজের পর্যালোচনা করলেন। এটা চমৎকার মীরা, ক্লায়েন্ট খুব খুশি। তারা চায় যে আপনি স্থায়ীভাবে তাদের অ্যাকাউন্ট দেখাশোনা করতে থাকুন। মীরা নিজের ওপর সত্যিকারের গর্ব অনুভব করল। বহু বছর পর তার মনে হচ্ছিল যে সে কিছু একটা তৈরি করছে। কেবল বেঁচে থাকা নয়, কেবল ঋণ শোধ করা নয়, বরং একটি ক্যারিয়ার, একটি ভবিষ্যৎ,
এক সম্ভাবনা তৈরি করছে। কিন্তু এই পুরো সময়ে সে অর্জুনকে দেখতে পায়নি। করিডোরে নয়, লিফটে নয়, লবিতেও নয়। মনে হচ্ছিল যে এখন অর্জুন অদৃশ্য হয়ে গিয়েছিল, আর মীরা দৃশ্যমান হয়ে গিয়েছিল। মীরা ভাবছিল যে তিনি কি তাকে এড়িয়ে চলছেন, আর এই নতুন পজিশন কি তাদের মধ্যে সবকিছু অদ্ভুত করে দিচ্ছে। যতক্ষণ না এক শুক্রবার দুপুরে তার ইন্টারনাল ফোনের খুঁটি বাজল। মীরা জবাব দিল, অ্যাকাউন্টেন্সি, মীরা বলছি। এক পুরুষের গলার স্বর যা সে সাথে সাথেই চিনে ফেলল। নমস্কার মীরা, আমি অর্জুন। আমার আপনার সাথে কথা আছে। আপনি কি উপরে আমার অফিসে আসতে পারবেন? মীরার বুক ধরফর করতে লাগল। হ্যাঁ, নিশ্চয়ই। খারাপ কিছু নয়, আমার শুধু আপনার থেকে কিছু প্রফেশনাল পরামর্শ নেওয়ার আছে। মীরা এক অন্যরকম উত্তেজনা নিয়ে উপরে এক্সিকিউটিভ ফ্লোরে গেল। শেষবার যখন সে সেখানে ছিল তখন সে সাফাই করছিল। এখন সে একজন কর্মী হিসেবে, একজন পেশাদার হিসেবে যাচ্ছে। অর্জুনের অ্যাসিস্ট্যান্ট তাকে স্বাগত জানালো। ভেতরে আসুন, শ্রীমান শর্মা আপনার অপেক্ষা করছেন। মীরা সেই বিশাল অফিসে ঢুকল, যা সে খুব ভালো করেই চিনত। অর্জুন নিজের ডেস্কে বসে নথিপত্র দেখছিলেন। মীরা ভেতরে আসতেই অর্জুন উপরের দিকে তাকালেন। তিনি হাসলেন। মীরা, আসার জন্য ধন্যবাদ। দয়া করে বসুন। মীরা ঘামতে থাকা হাত নিয়ে বসে পড়ল। আমি আপনাকে কিভাবে সাহায্য করতে পারি শ্রীমান শর্মা? অর্জুন মুখ বাঁকালেন। অর্জুন বললেই হবে। যখন কেউ পাশে থাকবে না তখন তুমি আমাকে অর্জুন বলতে পারো। মীরা মাথা নাড়ল। অর্জুন একটি ফাইল তার দিকে এগিয়ে দিলেন। আমার কাছে একটি বড় প্রজেক্ট আছে। আমাদের সব অ্যাকাউন্টের ইন্টারনাল অডিট। আমার এমন কাউকে প্রয়োজন যে সূক্ষ্মভাবে কাজ করে, এমন কেউ যে অন্যদের নজর এড়িয়ে যাওয়া বিষয়গুলো দেখে। সুশ্রী দীক্ষিত আপনার নাম সুপারিশ করেছেন। তিনি বলেছেন যে আপনি ওনার টিমের সেরা কর্মী। মীরার বুকটা যেন গর্ভে ভরে উঠল। ম্যাম এমনটা বলেছেন? অর্জুন মাথা নাড়লেন। হুবহু এই কথাটাই বলেছেন। তিনি বলেছেন আপনি 1 মাসে সেই কাজ করেছেন যা করতে অন্যদের 6 মাস সময় লাগে, আর আপনার নির্ভুলতা প্রায় নিখুঁত। মীরা কোনো কথা বলতে পারল না। অর্জুন বলতে থাকলেন, এই প্রজেক্টের জন্য 3 মাস সময় লাগবে, ফুল টাইম। আপনি সরাসরি আমাকে রিপোর্ট করবেন। আমি জানতে চাই আপনার এতে আগ্রহ আছে কিনা। মীরা ফাইলটা খুলল। অ্যাকাউন্টস প্রক্রিয়ার পুরো রিভিউ, অদক্ষতা খুঁজে বের করা, পরিবর্তনের প্রস্তাব। এটা ছিল এক বিশাল কাজ, এক বড় চ্যালেঞ্জ। এটা ঠিক সেটাই ছিল যা তার দরকার ছিল। আমার এতে আগ্রহ আছে, অর্জুন বললেন। তিনি হাসলেন। দারুণ, আপনি সোমবার থেকে শুরু করছেন। মীরা মাথা নাড়ল। একটি প্রশ্ন। হ্যাঁ, আপনি কি সুশ্রী দীক্ষিতকে আমার নাম সুপারিশ করার জন্য প্রভাবিত করেছিলেন? অর্জুন তাকে গুরুত্ব দিয়ে দেখলেন। না, আমি জানতামই না যে তিনি আপনার নাম সুপারিশ করতে চলেছেন, যতক্ষণ না তিনি আপনার নাম নিয়ে আমার কাছে এলেন। আমি শপথ করে বলছি মীরা, এটা আপনার কাজের জন্য হয়েছে, আমাদের বন্ধুত্বের জন্য নয়। মীরা স্বস্তি পেল। ঠিক আছে, আমার শুধু এটা নিশ্চিত করার দরকার ছিল। আমি বুঝতে পারছি, অর্জুন জবাব দিলেন। আর আমি খুশি যে আপনি এটা জিজ্ঞাসা করেছেন। এর মানে আপনি এমন কিছু গ্রহণ করবেন না যে আপনি নিজে অর্জন করেননি। একদম, মীরা বলল। তারা চুপচাপ বসে রইল। শেষে অর্জুন একটু হালকাভাবে কথা বললেন। কেমন আছেন আপনি? আমি সেই সকালগুলোর কথা মিস করি। মীরা হাসল। আমিও। কিন্তু আপনি ঠিকই বলেছিলেন, এখন ওটা আর সমীচীন হবে না। আমি জানি, অর্জুন বললেন। কিন্তু আপনি যদি এখনও চান তবে আমরা অফিসের বাইরে সেই আসল কফিটা খেতে পারি। মীরা মাথা নাড়ল। আমি চাই। কবে? কাল। অর্জুন চোখের পলক ফেললেন। কাল শনিবার। মীরা হাসল। আমি জানি, এখন আমার উইকেন্ডে ছুটি থাকে, মনে আছে? অর্জুন প্রাণ খুলে হাসলেন। কি করে ভুলতে পারি? ঠিক আছে, কোলাবায় একটি ছোট কফি শপ আছে যা আমার খুব পছন্দ। আমি আপনাকে ঠিকানা পাঠিয়ে দেব। মীরা উঠে দাঁড়াল। আমি সেখানে থাকব। সে সেই অফিস থেকে এক অদ্ভুত উত্তেজনা নিয়ে বের হল। এটা প্রফেশনাল ছিল না, এটা ছিল ব্যক্তিগত। আর সে ব্যক্তিগত বিষয় নিয়ে ভয় পেত, কিন্তু সেই সাথে সে চেষ্টাও করতে চেয়েছিল। শনিবার সে 15 মিনিট আগেই কফি শপে পৌঁছে গেল। একটি ছোট আরামদায়ক জায়গা, কাঠের টেবিল, টাটকা বেক করা রুটির গন্ধ। অর্জুন 5 মিনিট পরে এলেন। জিন্স, ক্যাজুয়াল শার্ট, স্যুট নেই, টাই নেই। তাকে আলাদা লাগছিল, অনেক বেশি তরুণ আর সহজ। তারা জানলার ধারে বসলেন। কফি আর মিষ্টি রুটির অর্ডার দিলেন। কথাবার্তা খুব স্বাভাবিকভাবে এগোল। বস আর কর্মীর সেই চাপ ছাড়া কেবল দুজন মানুষ একে অপরকে চেনার চেষ্টা করছিল। অর্জুন তাকে নিজের পরিবারের কথা বললেন। পুনেতে থাকা অবসরপ্রাপ্ত বাবা মা, 3 ছেলে মেয়ে সহ এক বিবাহিত বোন, ভাগ্নে যাদের সে খুব ভালোবাসত, কিন্তু কাজের চাপে খুব একটা দেখা হতো না। মীরা তাকে পালংপুরে তার মায়ের কথা বলল। সে কিভাবে প্রতি মাসে ওনাকে টাকা পাঠায় এবং এখন যখন তার অবস্থা ভালো হচ্ছে তখন সে শীঘ্রই ওনার সাথে দেখা করার পরিকল্পনা করছে।
তারা 2 ঘন্টা ধরে গল্প করল, অনেক হাসাহাসি হল, নিজেদের পছন্দগুলো নিয়ে কথা হলো। দেখা গেল দুজনেরই নতুন সিনেমার চেয়ে পুরনো সিনেমা বেশি পছন্দ। দুজনেই কড়া গান অপছন্দ করতেন, কিন্তু বাধ্য হয়ে শুনতেন। দুজনেই বড়া পাও খুব পছন্দ করতেন। এমন সব সাধারণ কথা যা সম্পর্ক গড়ে তোলে। যখন তারা কফি শপ থেকে বেরোলেন, অর্জুন জিজ্ঞাসা করলেন, আমরা কি এটা আবার করতে পারি? মীরা মাথা নাড়ল, আমার খুব ভালো লাগবে। অর্জুন হাসলেন, খুব ভালো, কারণ আমার সময়টা খুব ভালো কেটেছে। আমারও, মীরা স্বীকার করল। অর্জুন একটু ইতস্তত করে বললেন, আমি কি আপনাকে একটা কথা জিজ্ঞাসা করতে পারি? বলুন। জুতো জোড়া, আপনি কি এখনও ওগুলোই পরেন? মীরা নিচের দিকে তাকাল। হ্যাঁ। অর্জুন ভুরু কুচকালেন। কিন্তু এখন তো আপনি ভালোই আয় করছেন, আপনি কি নতুন কিনতে পারেন না? মীরা মাথা নাড়ল, পারি, কিন্তু আমার এখনও 400 টাকা ঋণ বাকি আছে। আমি 4 সপ্তাহের মধ্যে সেটা মিটিয়ে দেব। যখন আমি শেষ কিস্তিটা শোধ করব, তখনই নতুন জুতো কিনব, তার আগে নয়। এটা আমার কাছে খুব গুরুত্বপূর্ণ। অর্জুন তাকে স্নেহের সাথে দেখলেন। আমি বুঝতে পারছি এবং আমি এর সম্মান করি। মীরা নিজের বুকে কিছু একটা অনুভব করল, কিছুটা বিপজ্জনক, কিছুটা বিশ্বাসের মতো। তারা মীরা যেখান থেকে মেট্রো ধরত সেই পর্যন্ত একসাথে হাঁটলেন। অর্জুন তাকে নামিয়ে দেওয়ার কথা বললেন। মীরা মানা করে দিল, এখনই নয়, আমাদের সময় দিন। অর্জুন বেশি কিছু না বলতেই বুঝে গেলেন। তারা একে অপরকে ছোট করে আলিঙ্গন করে বিদায় নিলেন। সোমবার দেখা হচ্ছে, অর্জুন বললেন, অফিসে বস আর কর্মী হিসেবে। মীরা হাসল, বস আর কর্মী হিসেবে, আর তারপর আগামী শনিবার সাধারণ মানুষ হিসেবে। অর্জুন যোগ করলেন, সাধারণ মানুষ হিসেবে। মীরা সায় দিল। সে মেট্রোতে বসে এক অদ্ভুত সুখ অনুভব করছিল। সে এক নতুন জীবন তৈরি করছিল, এমন একটা কাজ যা সে পছন্দ করত, এমন একজন বস যিনি তাকে সম্মান করতেন, এক গুরুত্বপূর্ণ প্রজেক্ট, আর হয়তো, কেবল হয়তো, এমন কেউ যে তাকে সত্যিই দেখছিল। একজন কর্মী হিসেবে নয়, কোনো দয়ার প্রজেক্ট হিসেবেও নয়, বরং সমান মর্যাদা সম্পন্ন একজন মানুষ হিসেবে। ঋণ শোধ করার জন্য 4 সপ্তাহ বাকি ছিল। ওই অধ্যায়টা বন্ধ করার জন্য 4 সপ্তাহ। আর তারপর সে নতুন জুতোর সাথে জীবনের পরবর্তী অধ্যায় শুরু করতে পারত, এক খোলা ভবিষ্যতের সাথে, আবারও বিশ্বাস করার সম্ভাবনার সাথে। যদি সে সাহস করে, যদি ভয় না যেতে, যদি অর্জুন সেই আগের মানুষের থেকে আলাদা প্রমাণিত হন, সেটা কেবল সময়ই বলবে। ইন্টারনাল অডিট প্রজেক্ট সোমবার থেকে শুরু হলো। অর্জুন তাকে এক্সিকিউটিভ ফ্লোরে একটি অস্থায়ী অফিস দিলেন। ছোট, কিন্তু কাজের জন্য দারুণ। চওড়া ডেস্ক, ফাস্ট কম্পিউটার, কোম্পানির সব আর্থিক সিস্টেমের অ্যাক্সেস। মীরা প্রথম সপ্তাহটা কেবল নথিপত্র, চুক্তিপত্র, বিল আর গত 3 বছরের রিপোর্টের পর্যালোচনায় কাটাল। হাজার হাজার পাতার তথ্য। সে সকাল 8টা থেকে সন্ধ্যা 7টা পর্যন্ত কাজ করত, কখনো কখনো রাত পর্যন্ত। অর্জুন মাঝে মধ্যে তার অফিসের পাশ দিয়ে যেতেন। কেমন চলছে, কিছু লাগবে? সবসময় পেশাদার, সবসময় সেই সীমানা বজায় রাখতেন যা তারা ঠিক করেছিলেন। অফিসে তারা ছিলেন বস আর কর্মী, বাইরে তারা অন্য কিছু, যার নাম এখনও দেওয়া হয়নি। শনিবারগুলো রুটিন হয়ে গেল, কোলাবায় কফি, দীর্ঘ গল্প, হাসি। অর্জুন তাকে তার সারা সপ্তাহের কথা বলতেন, কঠিন মিটিং, কড়া ক্লায়েন্ট, ক্রমাগত চাপ। মীরা তার এমন এক রূপ দেখছিল যা খুব কম মানুষই জানত, সংবেদনশীল, সৎ, সবসময় নিজেকে নিয়ন্ত্রণে রাখার সেই মুখোশ পরে ক্লান্ত এক মানুষ। সে তাকে নিজের প্রজেক্টের কথা বলত, সংখ্যাগুলোর মধ্যে পাওয়া নতুন তথ্য, আকর্ষণীয় প্যাটার্ন, যেসব জায়গায় মনোযোগ দেওয়া প্রয়োজন। অর্জুন মুগ্ধ হয়ে দেখতেন তার মাথা কিভাবে কাজ করে। আপনি এমন সব বিষয়ে দেখেন যা অন্য কেউ দেখে না। এক শনিবার তিনি বললেন, মনে হয় যেন সংখ্যাগুলো আপনার সাথে কথা বলে। মীরা হাসল, সবসময় এমন ছিল। ছোটবেলা থেকেই আমি প্যাটার্ন দেখতে পেতাম, যেখানে অন্যেরা কেবল গোলমাল দেখত। সপ্তাহের মাঝামাঝি এক দুপুরে মীরা একটা দুশ্চিন্তার বিষয় খুঁজে পেল। একটি প্রধান অ্যাকাউন্টে রিপোর্টেড ব্যালেন্স আর আসল ব্যালেন্সের মধ্যে এক বিশাল ফারাক ছিল। এমন কিছু টাকা আসছিল যা সঠিকভাবে নথিবদ্ধ করা হচ্ছিল না, অথবা এমন টাকা যা নথিবদ্ধ হচ্ছিল কিন্তু ব্যাংক লেনদেনের সাথে মিলছিল না। সে 3 বার চেক করল, এটা ভেবে যে হয়তো ওটা তারই ভুল। কিন্তু ওটা ভুল ছিল না, ওটা পদ্ধতিগত ছিল। সে অর্জুনের অফিসে গেল, দরজা ধাক্কাল, ভেতরে এসো। অর্জুন নিজের কম্পিউটার থেকে চোখ তুললেন। মীরা, কি হয়েছে, তোমাকে খুব চিন্তিত লাগছে? মীরা দরজা বন্ধ করে দিল। আমি কিছু একটা পেয়েছি যা আপনাকে দেখাতে হবে। অর্জুন সাথে সাথে সিরিয়াস হয়ে গেলেন। দেখাও। মীরা নিজের ল্যাপটপ খুলল আর স্ক্রিন শেয়ার করল। এই যে, এই অ্যাকাউন্টটা, জমা হওয়া টাকা আর অ্যাকাউন্টের রেকর্ড মিলছে না। 6 মাসে প্রায় 4 লক্ষ টাকার তফাত আছে। অর্জুন ভুরু কুচকালেন। এটা কোনো প্রশাসনিক ভুল হতে পারে? মীরা অস্বীকার করল। আমি চেক করেছি, এটা ভুল নয়, এটা পদ্ধতিগত। কেউ টাকা এদিক ওদিক করছে আর সেটা সঠিকভাবে রিপোর্ট করছে না। অর্জুন সংখ্যাগুলো দেখলেন,
তার অভিব্যক্তি গম্ভীর হয়ে গেল। তুমি ঠিক বলছ, এটা স্বাভাবিক নয়। এই অ্যাকাউন্টটা কে সামলায়? মীরা নিজের নোট চেক করল। সঞ্জয় আপনার টিমের সিনিয়র অ্যানালিস্ট। অর্জুন ভাবতে ভাবতে মাথা নাড়লেন। সঞ্জয় এখানে 8 বছর ধরে আছে, ও বিশ্বস্ত। মীরাই দোস্তত করল। আমি কারোর ওপর দোষ দিচ্ছি না, আমি কেবল আপনাকে সেটা দেখাচ্ছি যা আমি পেয়েছি। আমি জানি, অর্জুন জবাব দিলেন, আর আমি এর কদর করি। আমি তদন্ত করব। এই সময়ের মধ্যে অডিটের বাকি কাজ চালিয়ে যাও, কাউকে এই বিষয়ে কিছু বলবে না। মীরা মাথা নাড়ল। বুঝেছি। সে অস্বস্তি নিয়ে অফিস থেকে বের হলো। সে এমন কিছু খুঁজে পেতে চায়নি, কাউকে বিপদে ফেলা তার পছন্দ ছিল না, কিন্তু তার কাজই ছিল অনিয়ম খুঁজে বের করা, আর এটা ছিল এক বড় অনিয়ম। 2 দিন পর অর্জুন তাকে নিজের অফিসে ডাকলেন। দরজা বন্ধ করো। মীরা তাই করল। অর্জুনকে খুব ক্লান্ত দেখাচ্ছিল। তুমি ঠিকই বলেছিলে, সঞ্জয় টাকা তসরুপ করছিল। খুব বড় অঙ্ক নয়, অল্প অল্প করে, যা সে ভেবেছিল কারো নজরে আসবে না। আমি ওর মুখোমুখি হয়েছিলাম, ও স্বীকার করে নিয়েছে। আমি ওকে বরখাস্ত করার আগেই ও ইস্তফা দিয়ে দিয়েছে। মীরা মনের ওপর একটা চাপ অনুভব করল। আমার খুব খারাপ লাগছে। তুমি এটা খুঁজে পেতে চাওনি, অর্জুন বললেন, কিন্তু তুমি আমাকে এক বিশাল ক্ষতির হাত থেকে বাঁচিয়েছ। এটা যদি চলতে থাকত, তবে শেষে আমরা লক্ষ লক্ষ টাকা হারাতাম। তুমি খুব ভালো কাজ করেছ। মীরা মাথা নাড়ল, কিন্তু তার ভালো লাগছিল না। সঞ্জয়ের পরিবার ছিল, সন্তান ছিল। এখন ওর চাকরি নেই। অর্জুন তার মনের কথা বুঝতে পারলেন। অর্জুন মীরার মনের কথা পড়ে নিল। সে এই সিদ্ধান্ত নিয়েছে, তুমি নাওনি। তুমি কেবল সততার সাথে নিজের কাজ করেছ। আমি তোমার কাছে এটাই চেয়েছিলাম। পরের দিন অ্যাকাউন্টেন্সি টিম জানতে পারল সঞ্জয় আর নেই। গুজব ছড়াল। কেউ একজন উল্লেখ করল যে নতুন মেয়েটি কিছু একটা খোঁজে পেয়েছিল। কবিতা মীরার ডেস্কের পাশে এলো। এটা কি সত্যি? তুমিই কি এটা খুঁজে পেয়েছিলে? মীরা কিছু বলতে পারল না। আমি অডিট করছিলাম। কবিতা তাকে এমন এক দৃষ্টিতে দেখল যা বোঝা কঠিন ছিল। সঞ্জয় আমার বন্ধু ছিল, কিন্তু ও যদি চুরি করে থাকে তবে তুমি ঠিকই করেছ। সবাই অবশ্য এমনটা ভাবল না। অমিত তার সাথে কথা বলা বন্ধ করে দিল। সুশ্রী দীক্ষিত তাকে নিজের অফিসে ডাকলেন। মীরা, আমি জানি আপনি কেবল নিজের কাজ করছিলেন, কিন্তু এখন টিম অস্বস্তিতে আছে। কয়েকজনের মনে হচ্ছে যে আপনি তাদের সাথে বিশ্বাসঘাতকতা করেছেন। মীরা ক্ষোভ অনুভব করল। আমি কোনো ভুল করিনি। আমি জানি, সুশ্রী দীক্ষিত জবাব দিলেন, কিন্তু অফিসের পরিবেশ এমনই হয়। ওদের সময় দিন, ওরা এটা ভুলে যাবে। কিন্তু ওরা ভুলল না। পরের সপ্তাহগুলো খুব উত্তেজনার মধ্যে কাটল। টিন তাকে কথাবার্তা থেকে বাদ রাখত, তাকে খাবারে আমন্ত্রণ জানাত না, তার ইমেলের জবাব দিত খুব শীতলভাবে। মীরা আবারও নিজেকে একাকী অনুভব করতে লাগল, নিজের জায়গার বাইরে, আলাদা, যেমনটা তখন হতো যখন সে সাফাই করার কাজ করত আর কেউ তাকে দেখত না। এখন তারা তাকে দেখত, কিন্তু বিরক্তির সাথে। শনিবার যখন সে কফি শপে পৌঁছাল, তাকে খুব ক্লান্ত দেখাচ্ছিল। অর্জুন সাথে সাথে খেয়াল করলেন। কি ব্যাপার? মীরা তাকে অফিসের পরিবেশের কথা বলল, তারা তার সাথে কেমন ব্যবহার করছে, এবং সে যে আবারও একাবোধ করছে সে কথা জানাল। অর্জুন খুব গম্ভীর হয়ে শুনলেন। এটা আমার ভুল। না, মীরা বলল, এটা সঠিক কাজ করার ফল, কিন্তু তবুও কষ্ট হয়। অর্জুন টেবিলের ওপর মীরার হাত ধরলেন, একটি সাধারণ ভঙ্গি যা মীরাকে উষ্ণতা অনুভব করাল। আমার খুব খারাপ লাগছে যে আপনি এই অবস্থার মধ্যে দিয়ে যাচ্ছেন, কিন্তু আপনি পাল্টাননি। আপনার চারপাশের পৃথিবী বদলে গেছে। কিছু লোক এটা সহ্য করতে পারে না যে আপনি নিজের কাজ খুব ভালোভাবে করেন, কারণ এটা তাদের মনে করিয়ে দেয় যে তারা সেটা করে না। মীরা তার হাত শক্ত করে ধরল। বোঝার জন্য ধন্যবাদ। তারা কিছুক্ষণ ওভাবেই রইল, হাত ধরা এক শান্ত সম্পর্ক। শেষে অর্জুন নরম গলায় কথা বললেন, মীরা, আমার আপনাকে খুব গুরুত্বপূর্ণ কিছু বলার আছে। মীরা ওনার দিকে তাকাল। এই শনিবারগুলো আমার সপ্তাহের সবথেকে প্রিয় অংশ হয়ে গেছে। আমি প্রতিটির জন্য অপেক্ষা করি। আমি ভাবি যে আমি আপনাকে কি বলবো, আপনি কি বলবেন। আপনি যখন কোনো পছন্দের বিষয় নিয়ে কথা বলেন, তখন আপনি কিভাবে হাসেন। মীরার বুক ধরফর করতে লাগল। অর্জুন বলতে থাকলেন, আমি জানি যে আমরা বলেছিলাম আমরা কেবল বন্ধু থাকব আর সবকিছু পেশাদার রাখব, কিন্তু আমার তার থেকেও বেশি কিছু মনে হয়। আর আমার মনে হয় যে আপনারও। মীরা নিজের হাত সরিয়ে নিল। আমি পারব না। অর্জুন মাথা নাড়লেন। কেন? আপনি জানেন কেন? কারণ শেষবার যখন আমি কাউকে বিশ্বাস করেছিলাম, তখন আমি এমন এক ঋণের জালে ফেসে গিয়েছিলাম যা আমার ছিল না। কারণ আমার ভয় লাগে। আমি বুঝতে পারছি, অর্জুন বললেন, কিন্তু আমি সেই ব্যক্তি নই। মীরা চোখে জল নিয়ে ওনার দিকে তাকালো। আমি কি করে জানব?
আমি কি করে জানব যে আপনি আমাকে আঘাত করবেন না? অর্জুন লম্বা শ্বাস নিলেন। আপনি জানেন না, আমি আপনাকে গ্যারান্টি দিতে পারবো না, কেউ পারবে না। কিন্তু আমি আপনাকে সময় দিতে পারি, আমি আপনাকে ধৈর্য দিতে পারি, আমি আপনাকে সততা দিতে পারি, আর আমি আপনাকে কথা দিচ্ছি যে আমি আপনাকে কখনো ছোট করে দেখব না। আমি সবসময় আপনাকে সম্মান করব। আপনার ছেঁড়া জুতো আমাকে আমার এই সুবিধাভোগী জীবনে শেখা যে কোনো কিছুর চেয়েও বেশি আত্মমর্যাদা সম্পর্কে শিখিয়েছে। এই কথাগুলো মীরার ভেতরে কিছু একটা ভেঙে দিল। সে কফি শপেই কাঁদতে লাগল। অর্জুন তাকে ন্যাপকিন দিলেন, কিছু বললেন না, কেবল অপেক্ষা করলেন। যখন সে শান্ত হল, অর্জুন কথা বললেন। আমার ভয় লাগে অর্জুন, আমি জানি, আমারও লাগে। কেন? কারণ আমার বিয়ের আগে আমি কখনো এমনটা অনুভব করিনি। কারণ আমার প্রাক্তন স্ত্রী আমাকে অনুভব করিয়েছিলেন যে আমি যথেষ্ট নই। টাকাই ছিল আমার একমাত্র মূল্যবান জিনিস। আর আপনি আমাকে অন্যভাবে দেখেন। আপনি আমাকে কোনো কিছু প্রমাণ করা ছাড়াই যথেষ্ট অনুভব করান। মীরা নিজের চোখের জল মুছল। আমি জানি না আমি এটা করতে পারবো কিনা। আমি আজই আপনাকে সিদ্ধান্ত নিতে বলছি না, অর্জুন জবাব দিলেন। আমি কেবল আপনাকে জানাচ্ছি যে আমি কি অনুভব করি। যতটা সময় প্রয়োজন নিন, আমি এখানেই থাকব। সেই রাতে মীরা নিজের ভাড়ার ঘরে খুব বিভ্রান্ত হয়ে পৌঁছাল। সে নিজের ক্যালেন্ডার দেখল। ঋণ পুরোপুরি শোধ করার জন্য আর মাত্র 2 সপ্তাহ বাকি। ওই অধ্যায়টা বন্ধ করার জন্য 2 সপ্তাহ। হয়তো তখন সে নতুন কোনো সম্ভাবনার জন্য তৈরি হতে পারত। হয়তো তখন সে তৈরি হয়ে যেত। সোমবার সে নতুন সংকল্প নিয়ে অফিসে ফিরল। সে অডিটের কাজ চালিয়ে গেল। টিমের শীতল আচরণকে উপেক্ষা করল। সে সংখ্যাগুলোর ওপর, প্যাটার্নের ওপর আর নিজের কাজ ভালোভাবে করার ওপর মনোযোগ দিল। 1 সপ্তাহ পর সে আরও একটি অনিয়ম খুঁজে পেল। খুব ছোট, অতটা স্পষ্ট নয়, কিন্তু ওটা সেখানে ছিল। এবার সে কোনো দ্বিধা ছাড়াই সরাসরি অর্জুনকে রিপোর্ট করল। অর্জুন তদন্ত করলেন। দেখা গেল যে ওটা এক সত্যিকারের ভুল ছিল, জালিয়াতি নয়। কিন্তু এটা প্রমাণ করে দিল যে মীরা কতটা খুঁটিনাটি খেয়াল রাখা এক দক্ষ পেশাদার, ঠিক তেমনই যেমনটা ওনার প্রয়োজন ছিল। 2 সপ্তাহ পর মীরা নিজের ঋণের শেষ কিস্তিটা শোধ করল। একটি ব্যাংক ট্রান্সফার, যা তার অ্যাকাউন্ট প্রায় খালি করে দিল, কিন্তু তার আত্মাকে হালকা করে দিল। 500 টাকা শোধ হল, এমন টাকা যা তার কখনো দেওয়ার কথা ছিল না, কিন্তু যা সে নিজের ঘাম আর শৃঙ্খলা দিয়ে শোধ করেছিল। সে 2 বছরের মধ্যে প্রথমবার নিজেকে স্বাধীন অনুভব করল। সেই শনিবার সে হাতে একটি ব্যাগ নিয়ে কফি শপে পৌঁছাল। অর্জুন সাথে সাথে খেয়াল করলেন, আপনি কি এনেছেন? মীরা হাসল। এটা খুলুন। অর্জুন ব্যাগটা খুললেন আর জুতোর একটি বাক্স বের করলেন। তিনি ওটা খুললেন। নতুন স্নিকার্স, সাদা রঙের, সাধারণ কিন্তু একদম নতুন। মীরা টেবিলের নিচে নিজের ছেঁড়া জুতো জোড়া খুলে নতুনগুলো পরল। ওগুলো তার পায়ে একদম ঠিকঠাক হল। আপনি ঋণ শোধ করে দিয়েছেন, অর্জুন একমুখ হাসি নিয়ে বললেন। মীরা মাথা নাড়ল। আমি কাল সব মিটিয়ে দিয়েছি, এগুলো আমার স্বাধীনতার জুতো। অর্জুন তাকে স্নেহের সাথে দেখলেন। কেমন লাগছে মীরা? সে ভাবল, মনে হচ্ছে যেন নতুন করে শুরু করছি, যেন আবারও বিশ্বাস করছি, যেন তৈরি হচ্ছি। অর্জুন ইশারাটা বুঝতে পারলেন। আপনি বলছেন যে? মীরা টেবিলের উপর নিজের হাত বাড়িয়ে দিল। আমি বলছি যে আমি চেষ্টা করতে চাই। আমার ভয় লাগছে, কিন্তু আমি সাহসী হতে চাই। আমার মনে হয় আপনি আলাদা, হয়তো আমি খুশি হওয়ার যোগ্য। অর্জুন তার হাত শক্ত করে ধরলেন। আপনি তার চেয়েও অনেক বেশি যোগ্য। তারা একে অপরের দিকে তাকিয়ে রইল। স্বাভাবিক, সৎ এক সম্পর্ক, কোনো ভেদাভেদ বা কাজ বা ভয়ের বাধা ছাড়াই। কেবল 2 জন মানুষ যারা অসম্ভব পরিস্থিতিতে একে অপরের সাথে দেখা করেছিল আর কিছু একটা সত্যিকারের তৈরি করেছিল। মীরা হাসল। তাহলে এটা একটা অফিসিয়াল ডেট, বন্ধুদের কফি খাওয়া নয়। অর্জুনও হাসলেন। অফিসিয়াল ডেট, অনেকগুলোর মধ্যে প্রথমটি, যদি আপনি আমাকে অনুমতি দেন। মীরা মাথা নাড়ল। আমি আপনাকে অনুমতি দিচ্ছি। আর বছরের পর বছর পর মীরা এক সত্যিকারের আশা অনুভব করল। কেবল বেঁচে থাকার নয়, কেবল ঋণ শোধ করার নয়, বরং জীবন যাপন করার, ভালোবাসার, এমন কারো সাথে ভবিষ্যৎ গড়ার যে তাকে পুরোপুরি দেখেছে, ছেঁড়া জুতো সহ সবকিছু নিয়ে, আর এখন এই নতুন জুতোর সাথেও। একটি বন্ধ হয়ে যাওয়া অধ্যায় আর একটি নতুনের শুরুর প্রতীক। পুরনো জুতোজোড়া টেবিলের নিচে ব্যাগে রাখা ছিল। মীরা ওগুলো ফেলবে না, সে ওগুলো স্মৃতি হিসেবে রেখে দেবে। সে কোথা থেকে এসেছে, সে কি পার করে এসেছে, সে কি শিখেছে। কিন্তু সে এখন আর ওগুলো পরবে না, ওগুলোর আর প্রয়োজন ছিল না। এখন সে নতুন জুতোর সাথে এগিয়ে চলছিল, এমন এক কাজের সাথে যা সে পছন্দ করত, এমন এক মানুষের সাথে যে তাকে সম্মান করত, এমন এক জীবন যা সে একা গড়েছিল আর যা সে এখন ভাগ করে নিতে পারত যদি সে চায়। আর সে ভাগ করে নেওয়াই বেছে নিল, সে বিশ্বাস করা বেছে নিল,
সে সাহসী হওয়া বেছে নিল। প্রথম অফিসিয়াল ডেট দ্বিতীয় ডেটে পরিণত হল, তারপর তৃতীয়। শনিবারগুলো এখন আর যথেষ্ট ছিল না। তারা সপ্তাহের অন্য দিনগুলোতেও দেখা করা শুরু করল। কাজের পর চটজলদি ডিনার, রবিবার পার্কে ঘুরে বেড়ানো, সিনেমায় গিয়ে সিনেমা দেখা, যেখানে অর্জুন টাকা দেওয়ার জন্য জেদ করতেন কিন্তু মীরা বিল ভাগ করে নেওয়ার জন্য জেদ করত। শেষে তারা এক চুক্তিতে পৌঁছাল। একবার অর্জুন টাকা দেবেন আর পরের বার মীরা। অফিসে তারা পেশাদার দূরত্ব বজায় রাখতেন। অর্জুন বস ছিলেন আর মীরা এক গুরুত্বপূর্ণ প্রজেক্টের অস্থায়ী কর্মী। কেউ জানত না যে সেই বহুতলের বাইরে তারা অন্য কিছু, আর ওটাই সঠিক ছিল। অন্তত যতক্ষণ না মীরা অডিট শেষ করে অ্যাকাউন্টেন্সিতে ফিরে যেত, তারপর তারা আরও খোলাখুলি হতে পারত। প্রজেক্টটা খুব ভালোভাবে এগিয়ে গেল। মীরা প্রতিটি নতুন তথ্য, সংশোধনের জায়গা আর পদ্ধতিগুলো যা আরও উন্নত করা যায় তা নথিবদ্ধ করল। তার রিপোর্ট সপ্তাহের পর সপ্তাহ বাড়তে থাকল। অর্জুন নিয়মিত কাজের পর্যালোচনা করতেন। সেই মিটিংগুলোর সময় তিনি সবসময় পেশাদার থাকতেন, কিন্তু মাঝে মধ্যে তাদের চোখাচোখি হতো, আর সেখানে কিছু একটা থাকত। উষ্ণতা, বোঝাপড়া আর এক সম্পর্ক যা সংখ্যা আর হিসেবের অনেক ঊর্ধ্বে ছিল। অডিট শুরু করার 2 মাস পর মীরা কাজ শেষ করার মুখে ছিল। এক দুপুরে অ্যাকাউন্টেন্সি টিমের কবিতা তার দরজায় টোকা দিল। আমি কি ভেতরে আসতে পারি? মীরা অবাক হয়ে তাকাল। নিশ্চয়। কবিতা ভেতরে এলো আর দরজা বন্ধ করে দিল। সে ডেস্কের সামনে বসল। আমাকে ক্ষমা করে দিও। মীরা চোখের পলক ফেলল। কেন? কারণ সঞ্জয়ের ঘটনার পর আমি তোমার সাথে খুব খারাপ ব্যবহার করেছি। কারণ যখন তুমি কেবল নিজের কাজ করছিলে তখন টিম তোমাকে আলাদা করে দিয়েছিল। এটা ঠিক হয়নি। মীরা না বলল। যা হয়েছে তা হয়ে গেছে কবিতা, চিন্তা করো না। কবিতা জোর দিয়ে বলল, না, আমাকে বলতেই হবে। সঞ্জয় আমার বন্ধু ছিল, কিন্তু ও যা করছিল সেটা ভুল ছিল। তুমি ওকে রিপোর্ট করে সাহসিকতা দেখিয়েছ। আমি তোমাকে তার জন্য বিচার করে ভীরুতা দেখিয়েছি। মীরা নিজের বুকে এক স্বস্তি অনুভব করল। ধন্যবাদ, এর গুরুত্ব অনেক। কবিতা হাসল। সুশ্রী দীক্ষিত আমাদের গত সপ্তাহে খুব বকেছেন। তিনি বললেন যে আমরা তোমার সাথে অন্যায় করছিলাম, তোমার কাজ নিখুঁত ছিল, আর আমরা ব্যক্তিগত আবেগকে কাজের পরিবেশে প্রভাব ফেলতে দিচ্ছিলাম। মীরা এটা জানত না। ম্যাম আপনাদের সাথে কথা বলেছেন? কবিতা মাথা নাড়ল। আর তিনি ঠিকই বলেছিলেন। তাই আমি এটা বলতে এসেছি যে আমার খারাপ লাগছে, আর যদি তুমি চাও তবে কাল আমাদের সাথে দুপুরে খাওয়ার জন্য আমন্ত্রণ জানাতে চাই। মীরা প্রাণ খুলে হাসল। আমার খুব ভালো লাগবে। কবিতা উঠে দাঁড়াল। ঠিক আছে, তাহলে কাল দেখা হচ্ছে। সে মীরাকে আশাবাদী করে দিয়ে চলে গেল। হয়তো পরিস্থিতি এবার ভালো হতে পারত, হয়তো কাজের বাইরেও সে সঙ্গী পেতে পারত। পরের দিন সে টিমের সাথে দুপুরের খাবার খেল। অমিত এখনও শীতল ছিল, কিন্তু কবিতা আর অন্যেরা বিনয়ী ছিল। তারা সাধারণ বিষয় নিয়ে কথা বলল, উইকেন্ডের পরিকল্পনা, টেলিভিশন সিরিজ আর অফিসের নির্দোষ কালগল্প। রবার্তোর ঘটনার পর মীরা প্রথমবার নিজেকে টিমের অংশ মনে করল। সেই রাতে সে অর্জুনের সাথে এক ছোট রেস্তোরাঁয় ডিনার করল, অফিস থেকে অনেকটা দূরে। সে কবিতার ক্ষমা চাওয়ার কথা বলল আর জানালো কিভাবে পরিবেশ পাল্টে যাচ্ছিল। অর্জুন হাসি মুখে শুনছিলেন। আমি খুশি যে আপনি শান্তিতে কাজ করার সুযোগ পাচ্ছেন। মীরা জলের এক চুমুক নিল। আর আপনার দিন কেমন কাটল? অর্জুন মুখ পাকালেন। খুব জটিল। আমাদের এক বড় ক্লায়েন্ট চুক্তি বাতিল করার কথা ভাবছে। ওরা বলছে আমাদের সার্ভিস খুব দামি, ওরা সস্তা অপশন খুঁজছে। মীরা ভুরু কোচকাল। কিন্তু আপনারা তো প্রতিযোগীদের চেয়ে অনেক ভালো রেজাল্ট দেন। হ্যাঁ, অর্জুন জবাব দিলেন। কিন্তু কঠিন সময়ে কোম্পানিগুলো গুণের চেয়ে দামের দিকে বেশি নজর দেয়। মীরা ভাবল, আপনি এক আলাদা প্যাকেজ দিতে পারেন। সার্ভিস এক থাকবে, কিন্তু ধাপে ধাপে পেমেন্ট। ওরা শুরুতে কম পেমেন্ট করবে আর রেজাল্ট দেখার পর বেশি। অর্জুন আগ্রহ নিয়ে মীরার দিকে তাকালেন। বলো তো? মীরা সামনে ঝুঁকে এলো। এখন আপনারা সবকিছু আগেই চার্জ করে নেন। এটা সীমিত বাজেটের ক্লায়েন্টদের ভয় পাওয়ায়। যদি আপনারা কাজের অগ্রগতির ওপর ভিত্তি করে এক পেমেন্ট প্ল্যান দেন, তবে আপনারা ঝুঁকি ভাগ করে নেবেন। ওরা শুরুতে কম পেমেন্ট করবে, আপনি ধীরে ধীরে কাজের মান দেখাবেন, সবাই জিতবে। অর্জুন বিষয়টা নিয়ে ভাবলেন, এটা কাজ করতে পারে। এটা আমার মাথায় আগে কেন আসেনি? মীরা হাসল। কারণ আপনি এক বড় উদ্যোক্তার মতো ভাবেন। মাঝে মধ্যে আপনার এমন একজনের দৃষ্টিভঙ্গি প্রয়োজন যে সীমিত বাজেটের সাথে জীবনযাপন করেছে। অর্জুন টেবিলের উপর মীরার হাত ধরলেন। আমি আপনাকে এই জন্যই পছন্দ করি। কেবল আপনি কেমন দেখতে বা আপনি আমাকে কেমন অনুভব করান সেই জন্য নয়, বরং আপনি কেমন ভাবেন সেই জন্য। আপনার বুদ্ধিমত্তার জন্য, যেখানে আমি সমস্যা দেখি সেখানে সমাধান খোঁজার জন্য। মীরার গাল দুটো লাল হয়ে গেল। অর্জুন বলতে থাকলেন,
আমি তোমাকে আমার পরিবারের সাথে আলাপ করাতে চাই। মীরা ঘাবড়ে গেল। এত তাড়াতাড়ি? অর্জুন বুঝতে পারলেন এটা হয়তো বেশি হয়ে গেল, আমাকে ক্ষমা করো। মীরা লম্বা শ্বাস নিল। এমন নয় যে আমি চাই না, আসলে আপনার পরিবার আমার থেকে অনেক আলাদা। অর্জুন কথা শেষ করে দিলেন, আমি জানি, কিন্তু তাতে কিছু যায় আসে না, অন্তত আমার কাছে তো নয়। মীরা নিজের কাঁটা চামচ নিয়ে নাড়াচাড়া করতে লাগল। ওরা কি ভাববে? তাদের সফল সিইও ছেলে এমন কারো সাথে ডেট করছে যে কয়েক মাস আগে পর্যন্ত মেঝে সাফাই করত। অর্জুন তার হাত শক্ত করে ধরলেন। ওরা ভাববে যে আমি এক অবিশ্বাস্য মানুষের সাথে আছি, একজন পরিশ্রমী, সৎ আর বুদ্ধিমান মানুষ, এটাই আসল। মীরা ওনাকে বিশ্বাস করতে চাইল। ঠিক আছে, কবে? আগামী উইকেন্ডে। মীরা ফিসফিস করে বলল, আগামী উইকেন্ডে। অর্জুন জবাব দিলেন, পুনেতে আমার বাবা মায়ের বাড়িতে দিলার। আমরা শনিবার থাকব আর রবিবার ফিরে আসব। মীরা ঘাবড়ে গেল, কিন্তু মাথা নাড়ল। ঠিক আছে। অর্জুন হাসলেন। অর্জুন জোরে হাসলেন। মীরাও হাসল, যদিও সে কিছুটা কাঁপছিল। সে বলল, সত্যিই আমি আপনার পরিবারের সাথে দেখা করব? শুধু আমাকে একটা কথা দিন। কি? যদি তারা আমার অতীত নিয়ে অপমানজনক কিছু বলে, তবে আপনি আমাকে রক্ষা করবেন। অর্জুন গম্ভীর হয়ে গেলেন। তারা অপমানজনক কিছুই বলবে না, কারণ আমি তাদের সেভাবেই শিখিয়েছি। কিন্তু যদি কেউ এমন সাহস করে, তবে আমি শুধু তোমাকে রক্ষাই করব না, আমরা সাথে সাথে সেখান থেকে বেরিয়ে আসব। মীরা আশ্বস্ত হল। ধন্যবাদ। ধন্যবাদ দিতে হবে না, অর্জুন জবাব দিলেন। তুমি আমার কাছে খুব গুরুত্বপূর্ণ মীরা, আমি চাই আমার পরিবার সেটা জানুক। পরের শুক্রবার তারা কাজ তাড়াতাড়ি শেষ করল। অর্জুন মীরাকে তার অ্যাপার্টমেন্ট থেকে নিতে এলেন। মীরা এই বিশেষ দিনের জন্য একটি নতুন ব্লাউজ কিনেছিল। খুব দামি কিছু নয়, তবে বেশ মার্জিত। আর সেই নতুন জুতোজোড়া, যা সে এখন গর্বের সাথে পরে। সাথে রাত কাটানোর জন্য প্রয়োজনীয় পোশাকে ভরা একটি ছোট স্যুটকেস। সে অর্জুনের গাড়িতে এক অদ্ভুত উত্তেজনা নিয়ে বসল। পুনে পৌঁছাতে 3 ঘন্টা সময় লাগল। পুরো রাস্তা তারা গল্প করল। অর্জুন তাকে তার ছোটবেলার গল্প শোনালেন, কিভাবে তার বাবা শূন্য থেকে নিজের প্রথম ব্যবসা গড়েছিলেন, কিভাবে তার মা একজন সেক্রেটারি হিসেবে কাজ করতেন যখন তার বাবা কোম্পানি প্রতিষ্ঠা করছিলেন। অর্জুন বুঝিয়ে বললেন, আমাদের কাছে সবসময় টাকা ছিল না, আমার বাবা মা লড়াই করতে জানেন, তাই আমার মনে হয় তারা তোমার সাথে খুব সহজেই মিশে যেতে পারবেন। তারা একটি বড় বাড়িতে পৌঁছালো, তবে তা খুব জাঁকজমকপূর্ণ নয়, সুন্দর এবং আরামদায়ক। অর্জুনের বাবা মা প্রবেশপথে তাদের জন্য অপেক্ষা করছিলেন। তার বাবা ছিলেন প্রায় 60 বছর বয়সী এক ব্যক্তি, সাদা চুল আর বন্ধুসুলভ হাসি। তার মা ছিলেন এক মার্জিত কিন্তু খুব আন্তরিক নারী। দুজনেই অর্জুনকে ভালোবেসে জড়িয়ে ধরলেন। মা, বাবা, আমি মীরার সাথে আপনাদের পরিচয় করিয়ে দিচ্ছি। শ্রীমতী শর্মা হাত বাড়িয়ে দিলেন। নমস্কার মীরা, অর্জুন তোমার সম্পর্কে অনেক কথা বলেছে। মীরা ওনার সাথে হাত মেলালো। নমস্কার ম্যাম। শ্রীমান শর্মাও অভিবাদন জানালেন। স্বাগত, ভেতরে এসো, রাতের খাবার প্রায় তৈরি। তারা পারিবারিক ছবিতে ভরা বাড়িতে প্রবেশ করল। অর্জুনের ছোটবেলা, তার বোন, বিভিন্ন বয়সের সাধারণ মুহূর্তগুলো ছবিতে ধরা ছিল। সেখানে কোনো লোক দেখানো ব্যাপার ছিল না, কেবল পরিবার ছিল। মীরা এখন অনেক বেশি স্বাচ্ছন্দ্য বোধ করছিল। রাতের খাবারের সময় অর্জুনের মা প্রশ্ন করলেন, সে কোথা থেকে এসেছে, কি পড়াশোনা করেছে এবং এখন সে কি করে। মীরা সততার সাথে সব উত্তর দিল। সে পালমপুরের কথা বলল, বিশ্ববিদ্যালয় ছেড়ে দেওয়ার কথা বলল, অ্যাকাউন্টেন্সিতে কাজ করার কথাও বলল। সে কোনো বিষয়েই মিথ্যে বলল না, তবে সে আগে যে সাফাইয়ের কাজ করত সেটার উল্লেখ করল না। ওটা লজ্জার কিছু ছিল না, শুধু এই মুহূর্তে প্রাসঙ্গিক ছিল না। অর্জুনের বাবা অডিটের কথা জিজ্ঞাসা করলেন। আমি শুনেছি তুমি গুরুত্বপূর্ণ কিছু অনিয়ম খুঁজে পেয়েছ। মীরা মাথা নাড়ল। হ্যাঁ স্যার, ওটা অস্বাস্থ্যকর ছিল কিন্তু প্রয়োজনীয় ছিল। শ্রীমান শর্মা সমর্থন জানিয়ে মাথা নাড়লেন। এর জন্য চরিত্রের দৃঢ়তা প্রয়োজন। অনেক লোক সমস্যা দেখে ও সুবিধার খাতিরে এড়িয়ে যায়, তুমি তা করনি, এটা অনেক বড় বিষয়। মীরা নিজের কাজের স্বীকৃতি অনুভব করল। অর্জুনের মা যোগ করলেন, আর তুমি বললে যে তুমি অ্যাকাউন্টেন্সি পড়েছিলে কিন্তু শেষ করনি। তুমি কি পড়াশোনায় ফিরে যাওয়ার পরিকল্পনা করছ? মীরা ইতস্তত করল, আমার খুব ইচ্ছে, কিন্তু এখন আমি ফুল টাইম কাজ করি, দুটো সামলানো কঠিন হবে। শ্রীমতী শর্মা হাসলেন। অর্জুন আমাদের বলেছে তুমি তোমার কাজে খুব ভালো, তুমি নিশ্চয়ই কোনো একটা পথ খুঁজে পাবে। কথাবার্তা খুব স্বাভাবিকভাবে চলছিল। রাজনীতি, খাবার, ভ্রমণ সবকিছু নিয়েই কথা হলো। অর্জুনের বাবা মা মীরার সাথে সত্যিকারের সম্মান দিয়ে আচরণ করলেন, সামাজিক শ্রেণী বা টাকা নিয়ে কোনো অনধিকার চর্চা ছাড়াই, কেবল তাকে জানার অকৃত্রিম আগ্রহ নিয়ে। রাতের খাবারের পর অর্জুনের বোন ঋতু তার স্বামী আর 3 সন্তান নিয়ে এলো। বাড়িটা খুশির আওয়াজে ভরে উঠল। বাচ্চারা চারদিকে দৌড়াদৌড়ি করতে লাগল। ঋতু মীরাকে জড়িয়ে ধরল। অবশেষে আমরা বিখ্যাত মীরার সাথে দেখা করছি। অর্জুন তোমার কথা বলা থামাতেই চায় না। মীরা লজ্জা পেল। আশা করি ভালো কথাই বলে। ঋতু হাসল। খুব ভালো কথা। ও বলে যে তুমি ওর দেখা সবথেকে খাঁটি মানুষ। বাচ্চারা অর্জুনকে খেলার জন্য টেনে নিয়ে গেল। মীরা দেখল অর্জুন ওদের সাথে কেমন বদলে যায়, হাসে, দৌড়ায়, এক প্রাণবন্ত কাকা হয়ে ওঠে।
ঋতু মীরার পাশে বসল। তুমি ওকে পছন্দ করো তাই না? মীরা মাথা নাড়ল। খুব বেশি। ঋতু হাসল। ভালো, কারণ ও তোমার জন্য পাগল। ও তোমাকে যেভাবে দেখে তা থেকেই সব পরিষ্কার বোঝা যায়। সেই রাতে মীরা গেস্ট রুমে ঘুমাল। অর্জুন তার নিজের পুরনো রুমে, আলাদা ঘরে কিন্তু একই ছাদের নিচে। মীরা কয়েক ঘন্টা ঘুমাতে পারল না। সে সারা দিনের কথা ভাবতে লাগল, কিভাবে পরিবারটি তাকে গ্রহণ করল, অর্জুন তার নিজের মানুষের সাথে কেমন ছিল, কিভাবে সবকিছু একদম ঠিকঠাক মনে হচ্ছিল। পরের দিন তারা পরিবারের সাথে প্রাতরাশ করল। বাচ্চারা চাইছিল অর্জুন আরও বেশি সময় থাকুক। সে কথা দিল যে খুব তাড়াতাড়িই আবার দেখা করতে আসবে। বিদায় নেওয়ার সময় মা মীরাকে জড়িয়ে ধরলেন। যখন ইচ্ছে হবে চলে এসো মা, এখানে তোমাকে সব সময় স্বাগত। মীরার চোখে জল এসে গেল। ধন্যবাদ ম্যাম। শ্রীমতী শর্মা বাধা দিলেন। আমাকে মিনা ডাকো, আমরা এখন পরিবার। ফেরার পথে মীরা চুপচাপ ছিল। অর্জুন খেয়াল করলেন, সব ঠিক আছে তো? মীরা মাথা নাড়ল। ঠিকের থেকেও বেশি, আপনার পরিবার অবিশ্বাস্য। অর্জুন হাসলেন। ওরা তোমাকে খুব পছন্দ করেছে। মীরা ওনার দিকে তাকাল। তারা আমার সাথে সমান মর্যাদাপূর্ণ মানুষের মতো আচরণ করেছেন। দয়া বা করুণা নয়, বরং একজন মানুষ হিসেবে মর্যাদা দিয়েছেন। অর্জুন তার হাত ধরলেন। কারণ তুমি সেটাই। মীরা নিজের হৃদয়ে এক গভীর প্রশান্তি অনুভব করল। এটা সত্যিকারের ছিল। এই সম্পর্কটা সফল হতে পারত। সামাজিক শ্রেণীর পার্থক্য কোনো বাধা নয়, যখন সেখানে পারস্পরিক সম্মান আর অকৃত্রিম ভালোবাসা থাকে। তারা সূর্যাস্তের সময় মুম্বাই পৌঁছাল। অর্জুন তাকে তার অ্যাপার্টমেন্ট পর্যন্ত ছাড়তে গেল। তারা এক দীর্ঘ চুম্বনের সাথে বিদায় নিলেন। আমি তোমাকে ভালোবাসি। অর্জুন তার ঠোঁটের কাছে ফিসফিস করে বললেন। এই প্রথমবার তিনি এটা বললেন। মীরা সেই শব্দগুলোর প্রভাব অনুভব করল। আমিও তোমাকে ভালোবাসি। সে জবাব দিল। আর সে সত্যি তা মনে প্রাণে বিশ্বাস করত। সে একরাশ নিশ্চিত বিশ্বাস নিয়ে নিজের অ্যাপার্টমেন্টে গেল। সে সত্যিকারের কিছু একটা খুঁজে পেয়েছিল। এমন কেউ যে তাকে তার সম্পূর্ণ সত্তা নিয়ে দেখেছে, যে তার অতীতকে সম্মান করে, যে তার ভবিষ্যতে বিশ্বাস করে, আর যে তার বর্তমানকে ভালোবাসে। পুরনো জুতোজোড়া তার আলমারিতে রাখা ছিল, যা মনে করিয়ে দিত সে কি পার করে এসেছে। কিন্তু নতুন জুতো ছিল তার পায়ে, এক নতুন জীবনের প্রতীক, এক নতুন ভালোবাসার, আর এক উজ্জ্বল ভবিষ্যতের। পরের সপ্তাহে মীরা পুরো অডিট রিপোর্ট শেষ করল। 3 মাসের কাজ 120 পাতার একটি রিপোর্টে সাজানো ছিল, যাতে ছিল সব নতুন তথ্য, সুপারিশ, সাশ্রয়ের হিসেব আর বিস্তারিত কর্মপরিকল্পনা। সে জমা দেওয়ার আগে 5 বার ওটা চেক করল। কোনো ভুল থাকতে পারত না, কারণ এটা তার ক্যারিয়ারের সবথেকে গুরুত্বপূর্ণ প্রজেক্ট ছিল। শুক্রবার দুপুরে সে অর্জুনের অফিসে প্রিন্ট করা আর বাইন্ডিং করা রিপোর্ট নিয়ে উপরে গেল। সে দরজায় টোকা দিল। ভেতরে এসো। অর্জুন উপরের দিকে তাকিয়ে মীরাকে দেখে হাসলেন। মীরা, এসো। সে ভেতরে গেল আর রিপোর্টটা ওনার ডেস্কে রাখল। আমি শেষ করেছি, সবকিছু এখানে আছে। অর্জুন নথিপত্রগুলো খুব সাবধানে নিলেন, যেন শ্রদ্ধার সাথে। পুরোটা দেখার জন্য আমার সময় লাগবে, কিন্তু আমি তার আগে তোমাকে কিছু বলতে চাই। মীরা অপেক্ষা করতে লাগল। এই 3 মাসে আপনি যে কাজ করেছেন, তা করতে সাধারণত 6 মাস সময় লাগে। আপনি এমন সব সমস্যা খুঁজে বের করেছেন, যা বছরের পর বছর লুকিয়েছিল। সেই রাতে সে অর্জুনের অ্যাপার্টমেন্টে ডিনার করল। তারা একসাথে রান্না করল, হাসল, ভবিষ্যৎ নিয়ে কথা বলল। অর্জুন বললেন, আমি ভাবছিলাম। কি? মীরা জিজ্ঞাসা করল। আমাদের সম্পর্কে অনেক দিন ধরে ভাবছি। মীরার পেটে যেন আবার সেই প্রজাপতি উঠতে লাগল। অর্জুন তার হাত ধরলেন। আমি চাই আমরা একসাথে থাকি। এখনই নয় যদি তুমি তৈরি না থাকো, কিন্তু খুব তাড়াতাড়ি আমি তোমার পাশে ঘুম থেকে উঠতে চাই। প্রতিদিন আমি একসাথে জীবন গড়তে চাই। মীরা এক পরম নিশ্চয়তা অনুভব করল। আমিও এটাই চাই। অর্জুন হাসলেন। তাহলে আমরা তাই করব। আমরা এমন একটা জায়গা খুঁজব যা আমাদের হবে, আমার নয়, আমাদের। মীরা মাথা নাড়ল। আমাদের, এই শব্দটা আমার খুব পছন্দ। তারা এক চুম্বনের মাধ্যমে এক অঙ্গীকার করল, একসাথে ভবিষ্যৎ, এক ভাগ করে নেওয়া জীবন, পারস্পরিক সম্মান আর সত্যিকারের প্রশংসার উপর গড়ে ওঠা ভালোবাসা। সেই রাতে মীরা দরজার পাশে তার নতুন জুতো জোড়া দেখল, পরিষ্কার সুন্দরভাবে রাখা, এক নতুন পথের প্রতীক। পুরনো জুতো জোড়া তার আলমারিতে রাখা ছিল, লড়াই, আত্মমর্যাদা আর কখনো হার না মানার স্মৃতি হিসেবে। কিন্তু এখন সে এগিয়ে চলছিল নতুন জুতোর সাথে, সত্যিকারের ভালোবাসার সাথে, আর এমন এক কাজের সাথে যা সে পছন্দ করত, এক উজ্জ্বল ভবিষ্যতের সাথে। সে ঋণ শোধ করেছে,
সে ভয়কে জয় করেছে, সে কষ্টকে পেছনে ফেলে এসেছে, আর সে কেবল বেঁচে থাকার চেয়ে অনেক বেশি কিছু পেয়েছে। সে জীবন যাপন করা, ভালোবাসায় সিক্ত হওয়া, নির্মাণ করা, বড় হওয়া আর স্বপ্ন দেখা খুঁজে পেয়েছে। ছেঁড়া জুতো তাকে শিখিয়েছিল যে আত্মমর্যাদা আপনার কাছে কি আছে তাতে নয়, বরং আপনি কিভাবে লড়াই করেন তাতে থাকে। নতুন জুতো তাকে মনে করিয়ে দিয়েছিল যে আপনি লড়াইয়ের পর আসা সেই ভালো দিনগুলোর যোগ্য। আর অর্জুন তাকে শিখিয়েছিলেন যে সত্যিকারের ভালোবাসা সামাজিক শ্রেণী দেখে না, ওটা দেখে আত্মা, মূল্য আর মানুষের সারাংশ। মীরা পরম শান্তিতে চোখ বন্ধ করল। সে গন্তব্যে পৌঁছে গিয়েছিল, গল্পের শেষ নয়, বরং এক নতুন জীবনের শুরুতে, এক অন্তহীন ভালোবাসার আর এক অসীম ভবিষ্যতের পথে। আর এই জীবনটা খুব সুন্দর। মীরার বুক ধড়ফড় করতে লাগল। কি? অর্জুন নিজের পকেট থেকে একটি ছোট বাক্স বের করলেন। মীরার চোখে সাথে সাথে জল এসে গেল। এটা এখনই আংটি মেয়ে। অর্জুন দ্রুত পরিষ্কার করে দিলেন। আমি জানি এর জন্য এখনও অনেক সময় বাকি, কিন্তু আমি তোমাকে এমন কিছু দিতে চাই যা আমার কাছে তোমার গুরুত্বের প্রতীক হবে। তিনি বাক্সটি খুললেন। ভেতরে একটি খুব সুন্দর হার ছিল, যার লকেটে ছোট একটি জুতোর আকৃতি ছিল। মীরা হাসি আর কান্নার মাঝে বিভ্রান্ত হয়ে ওটার দিকে তাকাল। একটি জুতো? অর্জুন হাসলেন। তোমাকে মনে করিয়ে দেওয়ার জন্য যে সেই ছেঁড়া জুতো জোড়া তোমাকে আজ এখানে নিয়ে এসেছে। তোমাকে মনে করিয়ে দেওয়ার জন্য যে লড়াইয়ের মধ্যে থাকা আত্মমর্যাদা খুব সুন্দর। তুমি যেন কখনো না ভুলে যাও তুমি কোথা থেকে এসেছ। কিন্তু সেই সাথে এটাও মনে করিয়ে দেওয়ার জন্য যে তুমি এই নতুন জুতোর সাথে সামনের দিকে এগিয়ে যাওয়ার যোগ্য, আমার সাথে এক নতুন জীবনের পথে, যদি তুমি আমাকে অনুমতি দাও। মীরা কথা বলতে পারল না, কেবল চোখের জল মুছতে মুছতে মাথা নাড়ল। অর্জুন উঠে দাঁড়ালেন, টেবিলের চারপাশ ঘুরে এসে তাকে হারটি পরিয়ে দিলেন। ওটা তার গলায় একদম মানিয়ে গেল। আমি তোমাকে ভালোবাসি মীরা, যতটা আমি কাউকে ভালোবাসা সম্ভব বলে ভেবেছিলাম তার থেকেও অনেক বেশি। মীরা ওনাকে জড়িয়ে ধরল। আমিও তোমাকে ভালোবাসি, এতটাই যে মাঝে মাঝে ভয় লাগে। তারা সেই চমৎকার রেস্তোরাঁয় ওভাবেই একে অপরকে জড়িয়ে ধরে রইল। অন্য কেউ কি ভাবল তাতে তাদের কিছু এসে যেত না। যখন তারা নিজেদের জায়গায় ফিরে বসল, মীরা লকেটটি স্পর্শ করল। এটা একদম নিখুঁত। অর্জুন হাসলেন। ঠিক তোমার মতো মীরা। মীরা মানা করল, আমি নিখুঁত নই, আমার ভয় আছে, নিরাপত্তাহীনতা আছে, অনেক দাগ আছে। আমি জানি। অর্জুন জবাব দিলেন, আমারও আছে, কিন্তু এটাই আমাদের মানুষ হিসেবে আসল করে তোলে, আর আসল হওয়াটা নিখুঁত হওয়ার চেয়ে অনেক ভালো। তারা খুব শান্তিতে ডিনার শেষ করল। তারা হাতে হাত রেখে রাস্তা দিয়ে হেঁটে চলল, কোনো কিছু না লুকিয়ে কেবল নিজেদের মতো করে তারা হাঁটছিল। যখন তারা অর্জুনের গাড়ির কাছে পৌঁছাল, তিনি জিজ্ঞাসা করলেন, আমি কি তোমাকে তোমার বাড়িতে নামিয়ে দেব? মীরা না বলল, আমি আজ রাতে তোমার সাথে থাকতে চাই, যদি তুমি চাও। অর্জুন তাকে গুরুত্ব দিয়ে দেখলেন। তুমি কি নিশ্চিত? মীরা মাথা নাড়ল, পুরোপুরি নিশ্চিত। তারা অর্জুনের অ্যাপার্টমেন্টে গেল। সুন্দর বিশাল ঘর, 20 তলায়, যেখান থেকে পুরো শহর দেখা যায়। মীরা ভেতরে গেল। তার মনে হলো সে যেন এক সীমানা পার করছে, কেবল শারীরিক নয়, আবেগীয় সীমানাও। এখানে সে ওনার উপর পুরোপুরি বিশ্বাস করছিল, কোনো দ্বিধা ছাড়াই নিজেকে সমর্পণ করছিল, আর তার এখন আর ভয় লাগছিল না। সেই রাতটা ছিল একদম নিখুঁত, কেবল শারীরিক কারণে নয়, বরং আবেগীয় সততার কারণে। দুজন মানুষ কোনো মুখোশ ছাড়া, কোনো লোক দেখানো ছাড়া একে অপরের সাথে মিশে গিয়েছিল, কেবল অকৃত্রিম ভালোবাসা। পরদিন সকালে তারা একে অপরের হাত ধরে জেগে উঠল। মীরা অর্জুনকে ঘুমন্ত অবস্থায় দেখল। এক শান্ত মুখ, সংবেদনশীল এক মানুষ, কোনো কোটিপতি সিইও নয়, কেবল সেই মানুষ যাকে সে ভালোবাসে। অর্জুন চোখ খুললেন আর দেখলেন মীরা ওনার দিকে তাকিয়ে আছে। নমস্কার, তিনি ফিসফিস করে বললেন। নমস্কার, মীরা জবাব দিল। তারা একসাথে প্রাতরাশ করল, কফি, টোস্ট, ফল, খুব সাধারণ হালকা কথাবার্তা। পরে অর্জুন জিজ্ঞাসা করলেন, আজ তুমি কি করতে চাও? মীরা ভাবল, আমি আমার মাকে ফোন করতে চাই, ওনাকে তোমার কথা বলতে চাই। অর্জুন হাসলেন, আমি ওনার সাথে দেখা করতে চাই। মীরা মাথা নাড়ল, খুব শীঘ্রই আমরা একসাথে পালনপুর যেতে পারি। মীরা ব্যালকনি থেকে তার মাকে ফোন করল। মা, আমাকে তোমাকে কিছু বলতে হবে, আমি একজনের দেখা পেয়েছি। মীরার মা অর্জুনের কথা, নতুন চাকরির কথা, আর বছরের পর বছর পর মীরার খুশি হওয়ার গল্প শুনলেন। আমার মেয়ে, আমি খুব খুশি, তুমি খুশি হওয়ারই যোগ্য। আমি ওনার সাথে কবে দেখা করব? খুব তাড়াতাড়ি মা, আমি কথা দিচ্ছি। মীরা যখন ফোন রাখল, অর্জুন তাকে পেছন থেকে জড়িয়ে ধরলেন। সব ঠিক আছে? মীরা মাথা নাড়ল।
ঠিকের থেকেও বেশি। আমার মা তোমার সাথে দেখা করতে চান। অর্জুন তার ঘাড়ে চুম্বন করলেন। আমিও ওনার সাথে দেখা করতে চাই। আমরা আগামী উইকেন্ডে যাব। মীরা ঘুরল। সত্যি? অর্জুন মাথা নাড়লেন। সত্যি। আমি জানতে চাই তুমি কোথা থেকে এসেছ। তোমার পরিবারের সাথে দেখা করতে চাই। আমি এই সম্পর্ককে সব দিক থেকে অফিসিয়াল করতে চাই। সোমবার তারা হাতে হাত রেখে অফিসে একসাথে প্রবেশ করল। কিছু কর্মচারী অবাক হয়ে তাকিয়ে রইল, অন্যেরা হাসল। কবিতা ওদের দেখল আর মীরাকে চোখ মারল। সুশ্রী দীক্ষিত কাছে এলেন। অভিনন্দন মীরা, পদোন্নতির জন্য আর বাকি সব কিছুর জন্য। মীরা হাসল। ধন্যবাদ ম্যাম। তারা এর ফল হাতে নাতে দেখতে পেল। খরচ সাশ্রয় হল, দক্ষতা বাড়ল, আর ক্লায়েন্টরা খুশি হল। 1 মাস পর অর্জুন সব কর্মীদের নিয়ে এক মিটিং ডাকলেন। আমি মীরার অসাধারণ কাজের কথা সবার সামনে স্বীকার করতে চাই। তার অডিট এই কোয়ার্টারে লক্ষ লক্ষ টাকা সাশ্রয় করেছে। তার সুপারিশগুলো আমাদের কাজের পদ্ধতি বদলে দিচ্ছে। সে এই কোম্পানির শ্রেষ্ঠ প্রতিনিধিত্ব করে, পরিশ্রম, সততা আর শ্রেষ্ঠত্ব। সবাই তালি বাজালো। মীরা গর্ভের অশ্রু অনুভব করল। লজ্জার নয়, করুণার নয়, এক সত্যিকারের সাফল্যের আনন্দ। মিটিংয়ের পর অনেক সহকর্মী তাকে অভিনন্দন জানালো। কবিতা তাকে জড়িয়ে ধরল। তুমি করে দেখিয়েছ। মীরা মাথা নাড়ল। আমরা করে দেখিয়েছি, কারণ আপনারা আমাকে শেষ পর্যন্ত গ্রহণ করে নিয়েছেন। সেই রাতে সে অর্জুনের অ্যাপার্টমেন্টে ডিনার করল। তারা একসাথে রান্না করল, হাসল, ভবিষ্যৎ নিয়ে কথা বলল। অর্জুন বললেন, আমি ভাবছিলাম। কি? মীরা জিজ্ঞাসা করল। আমাদের সম্পর্কে অনেক দিন ধরে ভাবছি। মীরার পেটে যেন আবার সেই প্রজাপতি উঠতে লাগল। অর্জুন তার হাত ধরলেন। আমি চাই আমরা একসাথে থাকি। এখনই নয় যদি তুমি তৈরি না থাকো, কিন্তু খুব তাড়াতাড়ি আমি তোমার পাশে ঘুম থেকে উঠতে চাই। প্রতিদিন আমি একসাথে জীবন গড়তে চাই। মীরা এক পরম নিশ্চয়তা অনুভব করল। আমিও এটাই চাই। অর্জুন হাসলেন। তাহলে আমরা তাই করব। আমরা এমন একটা জায়গা খুঁজব যা আমাদের হবে। আমার নয়, আমাদের। মীরা মাথা নাড়ল। আমাদের এই শব্দটা আমার খুব পছন্দ। তারা এক চুম্বনের মাধ্যমে এক অঙ্গীকার করল। একসাথে ভবিষ্যৎ, এক ভাগ করে নেওয়া জীবন, পারস্পরিক সম্মান আর সত্যিকারের প্রশংসার উপর গড়ে ওঠা ভালোবাসা। সেই রাতে মীরা দরজার পাশে তার নতুন জুতো জোড়া দেখল। পরিষ্কার, সুন্দরভাবে রাখা, এক নতুন পথের প্রতীক। পুরনো জুতো জোড়া তার আলমারিতে রাখা ছিল, লড়াই, আত্মমর্যাদা আর কখনো হার না মানার স্মৃতি হিসেবে। কিন্তু এখন সে এগিয়ে চলছিল, নতুন জুতোর সাথে, সত্যিকারের ভালোবাসার সাথে, আর এমন এক কাজের সাথে যা সে পছন্দ করত, এক উজ্জ্বল ভবিষ্যতের সাথে। সে ঋণ শোধ করেছে, সে ভয়কে জয় করেছে, সে কষ্টকে পেছনে ফেলে এসেছে, আর সে কেবল বেঁচে থাকার চেয়ে অনেক বেশি কিছু পেয়েছে। সে জীবনযাপন করা, ভালোবাসা, ভালোবাসায় সিক্ত হওয়া, নির্মাণ করা, বড় হওয়া আর স্বপ্ন দেখা খুঁজে পেয়েছে। ছেঁড়া জুতো তাকে শিখিয়েছিল যে আত্মমর্যাদা আপনার কাছে কি আছে তাতে নয়, বরং আপনি কিভাবে লড়াই করেন তাতে থাকে। নতুন জুতো তাকে মনে করিয়ে দিয়েছিল যে আপনি লড়াইয়ের পর আসা সেই ভালো দিনগুলোর যোগ্য। আর অর্জুন তাকে শিখিয়েছিলেন যে সত্যিকারের ভালোবাসা সামাজিক শ্রেণী দেখে না, ওটা দেখে আত্মা, মূল্য আর মানুষের সারাংশ। মীরা পরম শান্তিতে চোখ বন্ধ করল। সে গন্তব্যে পৌঁছে গিয়েছিল, গল্পের শেষ নয়, বরং এক নতুন জীবনের শুরুতে, এক অন্তহীন ভালোবাসার আর এক অসীম ভবিষ্যতের পথে। আর এই জীবনটা খুব সুন্দর।